আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছে তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। আজকে আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অংশে ক্লাস নেব, অর্থাৎ ষষ্ঠ থেকে দশম অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ বেসের যে ক্লাসটা ছিল তোমাদের, মানে বাকি ক্লাসটা, সেটা কিন্তু আমরা আজকে নিব। তো এখানে ষষ্ঠ থেকে দশম অধ্যায় অর্থাৎ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অংশ ক্লাসটা, ঠিক আছে? তো তোমরা যারা ক্লাসে এখনও উপস্থিত হওনি ক্লাসে উপস্থিত হতে, এবং তোমরা যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও। সো সবাইকে যারা এখনও যুক্ত হয়নি, হ্যাঁ, তাদেরকে একটু মেনশন করে দাও দ্রুত। সবাইকে একটু মেনশন করো, আমি একটু শেয়ার দিয়ে নিই। সবাই দ্রুত একটু শেয়ার করে দিই ক্লাসটা, এবং যারা এখনও আমাদের ক্লাসে যুক্ত হওনি তারা একটু যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু আজকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ক্লাস করব, এবং এই আমি কথা দিচ্ছি, যদি তুমি আমার সাথে থাকো 2 থেকে আড়াই ঘন্টা, তাহলে তোমার সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের মানে দ্বিতীয় অংশ, প্রথম অংশ তো আমরা করে ফেলছি, দ্বিতীয় অংশ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। মানে এখানে যতগুলো এমসিকিউ আসুক, মানে এমসিকিউগুলো কীভাবে আসতে পারে, এটা আমি যেভাবে মানে আজকে যে ক্লাসটার প্রেজেন্টেশন করব তোমাদের সামনে, সেটা যদি তুমি একবার খালি জাস্ট দেখে যাও, তোমার আর মানে সমস্যা হবে না। যে কোনো ধরনের এমসিকিউ যদি আসে, তুমি জানা না থাকলেও তুমি উত্তর করতে পারবে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায়। ভাই শেয়ার করছেন? জোয়া ভাই, জোয়া ভাই, ভাই ক্লাসটা কি শেয়ার করছেন? কই হোয়াটসঅ্যাপ আসেনি তো? আচ্ছা, দুঃখিত। সবাই দ্রুত একটু আমরা ক্লাসটা শেয়ার করে দিই, এবং আমরা খুব দ্রুত ক্লাসে যাব। হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে দেখো, আমাদের প্রথম আমরা এটা হচ্ছে দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? যে গ্রামীণ সমাজকে কেন সনাতন সনাতন সমাজ বলা হয়, সনাতন কেন বলা হয়, সনাতন মানে সনাতন অর্থ হচ্ছে প্রাচীন, ঠিক আছে? সনাতন অর্থ হচ্ছে কি? প্রাচীন। কেন গ্রামীণ সমাজকে সনাতন সমাজ বলা হয়? অপশানে দিয়ে আছে দেখো, যে জীবনযাত্রায় বৈচিত্র্য বেশি বলে, সেখানে সামাজিক গতিশীলতা বেশি বলে, ঐতিহ্যবাহী রীতিনীতিতে গ্রামবাসী অভ্যস্ত, শহরের সাথে গ্রামের ব্যাপক যোগাযোগ। আচ্ছা, আমরা কি সনাতন মানে হচ্ছে প্রাচীন, এটা মনে রাখবে। সনাতন মানে কি বলতো? প্রাচীন। আচ্ছা, এবার দেখো, জীবনযাত্রায় বৈচিত্র্য বেশি দেখা যায়, এটা কি গ্রামে কখনো দেখা যায়? না। এটা কোথায় দেখা যায় বলতো? শহরে দেখা যায়, তাই না? এটা কোথায় দেখা যায় বলতো? শহরে দেখা যায় না? জীবনযাত্রার বৈচিত্র্য, এক একজন এক এক রকম লাইফ লিড করছে। আবার এবার আসি সামাজিক গতিশীলতা। আচ্ছা, আমরা জানি সামাজিক গতিশীলতার হার বেশি কোথায় থাকে? শহরে না? আর গ্রামে হচ্ছে গতিশীলতার হার কেমন? গ্রামে হচ্ছে গতিশীলতার হার হচ্ছে কি থাকে বলতো? কম থাকে। আর শহরে কি থাকে? বেশি থাকে। এবার দেখো, শহরের সাথে গ্রামের ব্যাপক যোগাযোগ। আচ্ছা, শহরের সাথে কি গ্রামের ব্যাপক ব্যাপক যোগাযোগ হয়? কখনোই হয় না। তার মানে এটা বাদ। তার মানে দেখো, আমরা এটা বাদ দিতে পারছি, এটা বাদ দিতে পারছি, এটা বাদ দিতে পারছি, তাই না? তার মানে আমরা কিন্তু এই বাদ দিতে দিতে কিন্তু আমরা কিন্তু দেখো একটা অপশন আছে, ঐতিহ্যবাহী রীতিনীতি গ্রামবাসী অভ্যস্ত। ঐতিহ্যবাহী রীতিনীতি মানে কি? অর্থাৎ আগের কোনো প্রাচীন রীতিনীতি গ্রামের মানুষগুলো করে থাকে, তাই একে বলা হচ্ছে সনাতনী সমাজ বলা হচ্ছে। বোঝা গেছে? তাই একে কী বলা হচ্ছে বলতো? সনাতনী সমাজ বলা হচ্ছে। তার মানে এটা হচ্ছে কী হবে বলতো? একের উত্তর হচ্ছে কি? গ। বুঝতে পারছি আমরা একের উত্তর কেন গ হলো, এটার ব্যাখ্যাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমাদের। বোঝা গেছে? একের উত্তর হচ্ছে কেন গ হলো। তাহলে দেখো, যেমন স্বাধীন বাংলাদেশের সমাজের পরিবর্তনের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমানগুলো এখানে খুব ভালোভাবে দেওয়া আছে। দেখো, বাংলাদেশের গ্রামীণ সমাজে জ্ঞাতি সম্পর্ক, জ্ঞাতি সম্পর্ক মানে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, ভূমি মালিকানা, ক্ষমতা এবং নেতৃত্ব ইত্যাদি বহুলাংশে ঐতিহ্য নির্ভর, যা গ্রামীণ সমাজের সনাতন অবস্থান বা ভূমিকাকে নির্দেশ করা হয়। এটা হচ্ছে আমাদের প্রথমের ব্যাখ্যা। বুঝতে পারছি কি আমরা? তাহলে প্রথম প্রশ্ন যদি এভাবে সলভ করো, এক একটা প্রশ্ন যদি তুমি এভাবে সলভ করো, তাহলে কিন্তু তোমার আর সমস্যা হবে না। বোঝা গেছে?
তাহলে তোমরা যদি এভাবে এমসিকিউটা সলভ করো তাহলে কিন্তু আর প্রবলেম হবে না। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এরপর আমরা 2 নম্বরের এমসিকিউতে যাই। হ্যাঁ, এরপর আমরা দেখি যে গ্রামীণ সমাজে ঐতিহ্য এবং ঐক্য পরিলক্ষিত হয় জ্ঞাতি সম্পর্কের জন্য, সহজ সরল মানুষের জন্য, সহানুভূতির জন্য, না যৌথ পরিবারের জন্য। আচ্ছা, একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, যে গ্রামীণ সমাজে ঐতিহ্য এবং ঐক্য মানে একতা, আর ঐতিহ্য মানে প্রাচীন কোনো কিছু কেন পরিলক্ষিত হয়? জ্ঞাতি সম্পর্ক মানে আত্মীয়তা সম্পর্কের জন্য, সহানুভূতির জন্য, সহজ সরল মানুষের জন্য। দেখি এটা তোমরা একটু উত্তর করো। হ্যাঁ, এটা উত্তর করো একটু। হ্যাঁ, এটা একটু উত্তর করো, দেখি কে সঠিক উত্তর করতে পারে। দেখি কে সঠিক উত্তর করতে পারে তোমাদের মধ্যে থেকে। দেখি কে সঠিক উত্তর করতে পারে তোমাদের মধ্যে থেকে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমরা এটা হচ্ছে কি বললাম বলো তো? এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্কের জন্য, ঠিক আছে? যে আমাদের আত্মীয়তার সম্পর্ক বেশি, এই জন্য কিন্তু গ্রামীণ সমাজ এটা। এরপর বলছে শহরে কী ধরনের পরিবার বেশি দেখা যায়। দেখো, শহরে কী ধরনের পরিবার বেশি দেখা যায়। দেখো, আমরা কিন্তু শহরাঞ্চলে যখন যাই তখন কিন্তু কি বিভক্ত হয়ে যায়, তাই না? কী হয়ে যায় বলো তো? বিভক্ত হয়ে যায়। এই বিভক্ত হয়ে গেলে সেখানে কি পরিবার সৃষ্টি হয়? অনুপরিবার সৃষ্টি হয় বা একক পরিবার সৃষ্টি হয়। তাহলে মাথায় রাখবে, এখানে যে জিনিসটা মাথায় রাখা উচিত তোমাদের, যে শহরের ক্ষেত্রে হচ্ছে অনুপরিবার সৃষ্টি হয়। শহরের ক্ষেত্রে কি পরিবার? অনু বা ক্ষুদ্র পরিবার বা একক পরিবার। আর গ্রামে হচ্ছে যৌথ পরিবার থাকে, যদিও বর্তমানে সেটা ভেঙে যাচ্ছে। বুঝতে পারছি আমরা? তাহলে শহরের ক্ষেত্রে কী ধরনের পরিবার? একক পরিবার বা অনুপরিবার। আর গ্রাম যদি হতো তাহলে কোন পরিবার? যৌথ পরিবার। বুঝতে পারছি আমরা? তাহলে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা দেখি যে বাংলাদেশের প্রেক্ষিতে কোনো এলাকায় কমপক্ষে কতজন জনগণ থাকলে তাকে নগর বলা যায়। দেখো, আমরা নগরের মানে কতজন লোক থাকলে তখন নগর বলা হয়, কতজন লোক থাকলে তাকে হচ্ছে মানে গ্রাম বলা যায় বা নগর জনপদ বা শহর জনপদ বলা যায়। এটা আমরা একটু দেখে আসি এখানে ব্যাখ্যা থেকে। একটু খেয়াল করো যে আমেরিকায় 2500 জন, ফ্রান্সে 2000 জন এবং জাপানে 30,000 এবং বাংলাদেশে প্রায় 5,000 অধিবাসী যদি একসঙ্গে থাকে, সেই জনপদকে শহর বলা হয়। কি বলা হয়? শহর বা নগর বলা হয়। এটা মাথায় রাখবে। কি বলা হয় বলো তো? শহর বা নগর বলা হয়। তাহলে আমাদের বাংলাদেশেরটাই আসবে, এটাই মাস্ট, কারণ এটাই আসার সম্ভাবনা বেশি, কারণ আমেরিকা, ফ্রান্স, জাপান এগুলো দিবে না। তাহলে দেখো, বাংলাদেশে যদি 5,000 মানুষ একত্রে বসবাস করে, সেই এলাকাকে কি বলা হচ্ছে? শহর বা নগর বলা হচ্ছে। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এরপর গ্রামীণ এবং সৌর সমাজের মধ্যে পার্থক্যের প্রধান ক্ষেত্র কোনটি? দেখো, গ্রাম এবং শহরের সমাজের পার্থক্যের প্রধান ক্ষেত্র, দেখো পার্থক্যের প্রধান ক্ষেত্র কিন্তু হচ্ছে পেশা। দেখো, পার্থক্যের প্রধান ক্ষেত্র কি বলতো? পেশা। আচ্ছা, কেন পেশা একটু মাথায় রাখো। দেখো, গ্রামের মানুষের একটাই পেশা, সেটা হচ্ছে কি বলতো? কৃষিভিত্তিক পেশা, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে কি ভিত্তিক পেশা? কৃষিভিত্তিক পেশা। আচ্ছা, আর শহরে কি? শহর হচ্ছে অকৃষি। এখন অকৃষির মধ্যে অনেকগুলো আছে। কেমন আছে? এই অকৃষির মধ্যে আছে ধরো ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্প কারখানার মালিক, শ্রমিক, সবগুলোই কিন্তু এখানে আছে। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এরপরে আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, দেখো তাহলে দেখো, বাংলাদেশের গ্রাম ও শহরের অন্যতম পার্থক্য কোনটি? দেখো, বাংলাদেশের গ্রাম এবং শহরের মধ্যে অন্যতম পার্থক্যটা আসলে কিসে হয়? দেখো, সমপেশার জনগোষ্ঠী,
পেশি পেশি শক্তির প্রভাব, রাজনৈতিক সম্পৃক্ততা, না ভিন্ন সংস্কার এবং মূল্যবোধ? দেখো আমাদের গ্রামের মানুষের মূল্যবোধ একরকম থাকে আর শহরের মানুষের মূল্যবোধ কিন্তু আরেক রকম হয়। এই জন্য এখানে কিন্তু সংস্কার এবং মূল্যবোধটা ভিন্ন গ্রাম এবং শহরের ক্ষেত্রে। বোঝা গেছে আমার কথা? এই চারটার অপশনের মধ্যে শুধুমাত্র একটা অপশানে এখানে কি আছে, অ্যাপ্রোপ্রিয়েট আছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের প্রধান উপাদান কোনটি? তাহলে গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের প্রধান উপাদান, তাহলে গ্রামীণ সমাজ কী নিয়ে কাজ করে? গ্রামীণ সমাজের মূল জিনিস হচ্ছে কৃষিভিত্তিক, আমরা জানি তাই না? গ্রামীণ সমাজের মূল হচ্ছে কি, কৃষিভিত্তিক। আর কৃষি জমি কৃষি যখন চাষ করব বা কৃষির কাজ যখন করব তখন আমাদের কিসের প্রয়োজন? ভূমি বা সম্পত্তির প্রয়োজন, না? ভূমি বা সম্পত্তির প্রয়োজন, তাই তো? তার মানে এই যে আমরা যদি বলতে পারি সমাজ প্রধান উপাদান কোনটি, সেটা হচ্ছে ভূমি মালিকানা। এটা হচ্ছে প্রধান উপাদান। বোঝা গেছে? তাহলে এটা কি হবে বলো তো? ভূমি মালিকানা হচ্ছে প্রধান উপাদান। এরপর বাংলাদেশের গ্রাম এবং সমাজে, বাংলাদেশের গ্রাম সমাজে ক্ষমতার প্রধান উৎস, আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি যে বাংলাদেশের গ্রাম সমাজে ক্ষমতার প্রধান উৎস কোনটি। তাহলে বাংলাদেশের গ্রাম সমাজে ক্ষমতার প্রধান উৎস হচ্ছে কি বলতো? তাহলে এটা হচ্ছে ভূমি মালিকানা। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান, এটা হচ্ছে ভূমি। তাহলে তুমি খেয়াল করো একই টাইপের প্রশ্ন জাস্ট একটু ঘুরে আসতেছে, বুঝতে পারছো? একই রকম প্রশ্ন কিন্তু জাস্ট একটু ঘুরে আসতেছে, সেই প্রশ্ন কিন্তু প্রায় 3টা বোর্ডে চলে আসছে। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, একটা প্রশ্ন যদি তুমি পড়ে যাও কিন্তু যদি অপশান সহকারে পড়ো, দেখো শিক্ষা, বংশমর্যাদা, ভূমি, চাকরি। এখন পেশা হচ্ছে শহর অঞ্চলের ক্ষেত্রে আর গ্রামের ক্ষেত্রে হচ্ছে ভূমি। তুমি যদি এই দুটো পড়ে যাও তাহলে আর কিছু লাগে বলো তো? এইখান থেকে যেই প্রশ্নই করুক না কেন তুমি কিন্তু অটোমেটিক এটা পারবে। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এরপর আমরা যদি দেখি বাংলাদেশের শহরের ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান কি? তাহলে দেখো আমরা জানি শহরের ক্ষেত্রে পেশা আর গ্রামের ক্ষেত্রে সম্পত্তি। এই যে দেখো বোর্ড কোশ্চেন কত, সকল বোর্ড 17। দেখো আমি কি বললাম, প্রত্যেকটা বোর্ডে কিন্তু এরকমই প্রশ্ন হবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু সকল বোর্ডে এমসিকিউ সেম হয় আর সিকিউটা আলাদা হয়। বোঝা গেছে? সকল বোর্ডে এমসিকিউ কিন্তু একই হবে, অর্থাৎ তোমারও যে 30টা এমসিকিউ, আরেকজনেরও মানে আরেকটা বোর্ডে তারও 30টা এমসিকিউ। ধরো তুমি রাজশাহী বোর্ডে পরীক্ষা দিছো, তাহলে তোমার যে 30টা এমসিকিউ সমাজবিজ্ঞানের পরীক্ষা দিতে হবে, যে ঢাকা বোর্ডে, যে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিচ্ছে তারও কিন্তু 30টা এমসিকিউ সেম হবে। এরপর আমরা যদি দেখি 11 নম্বর প্রশ্ন, যে গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য কী কী আমরা একটু খেয়াল করি। এখানে কি কি বলছে একটু খেয়াল করে দেখো, যে স্থানীয় প্রশাসন ব্যবস্থা আছে। হ্যাঁ, স্থানীয় প্রশাসন ব্যবস্থায় যে ইউনিয়ন, তারপরে হচ্ছে উপজেলা পরিষদ, এগুলো আছে গ্রামীণ সমাজে। এরপর আবেগীয় সামাজিক সম্পর্ক, এরপর সীমিত এলাকায় ঘনবসিত। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমাদের কোনটা দরকার। দেখো আমরা তো বুঝতে পারছি যে 1 নাম্বারটা হবে স্থানীয় প্রশাসন ব্যবস্থা হবে। এরপর আবেগীয় সামাজিক সম্পর্ক আছে একটা আমাদের মধ্যে, তাই না? এরপর হচ্ছে সীমিত এলাকায় ঘনবসতি। তাহলে গ্রামের ক্ষেত্রে কিন্তু সীমিত এলাকায় ঘনবসতি থাকে না, এটা থাকে কার ক্ষেত্রে বলো তো? শহর অঞ্চলে থাকে। এটা দেখবে শহর অঞ্চলে একটা ফ্ল্যাটে অনেক কয়জন মানুষের বসবাস, তার মানে এটা কিন্তু শহর অঞ্চল থাকে। আর এই এমসিকিউগুলো সবচেয়ে সহজ উত্তর করার এটা হচ্ছে সুবিধা হচ্ছে যে কোনো একটা বাদ দেয়া। এটা মনে রাখবে কিভাবে কি করব, যে কোনো একটা বাদ দেয়া। বোঝা গেছে? যে কোনো একটা বাদ দিলেই কিন্তু এটা শেষ হয়ে যাবে। অর্থাৎ যে কোনো একটা যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তর বের করা সহজ। তাহলে এইটা কিন্তু আমাদের ক নাম্বারটা হয়তো হবে, ঠিক আছে? এরপর আমরা যদি দেখি বাংলাদেশের সৌর সমাজের লক্ষণীয় বৈশিষ্ট্য কি। আচ্ছা, এবার আমরা শহরের ক্ষেত্রে, দেখো আমরা কিন্তু গ্রামের ক্ষেত্রে দেখলাম, এবার আমরা কিন্তু একটা হচ্ছে শহরের ক্ষেত্রে দেখবো। বুঝা গেছে? আচ্ছা, আমরা গ্রাম দেখেছি, এবার দেখবো কি শহর। দেখো সীমিত এলাকায় ঘনবসতি, হ্যাঁ এটা বাস্তব। শহরে দেখবে যে একই অঞ্চলে অনেকগুলো মানুষ বসবাস করে। অকৃষি পেশা, মানে কি পেশা হচ্ছে অকৃষি ভিত্তিক, এটাও ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো জাঁকজমকপূর্ণ আবাসস্থল, দেখবে বড় লোকদের মানে শহরে যারা বাস করে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের মানে আবাসস্থল বা বাসভবনগুলো অনেক বড় হয়। তার মানে এখানে 3টা সঠিক। কয়টা সঠিক বলো তো? 3টা সঠিক। তার মানে এই 3টাই হবে। বোঝা গেছে? এরপর যদি আমরা দেখি, এরপর 13 নম্বর প্রশ্ন যদি দেখি, গ্রাম এবং শহরের স্তরবিন্যাসের ক্ষেত্রে যে উপাদানগুলো অপরিহার্য। তাহলে দেখো গ্রাম এবং শহরের স্তরবিন্যাসের ক্ষেত্রে কোন উপাদানগুলো অপরিহার্য? একটা পেশা ও শ্রম, ভূমি এবং বংশমর্যাদা, ক্ষমতা এবং মর্যাদা, কোনগুলো অপরিহার্য আমরা একটু খেয়াল করি। দেখেন স্তরবিন্যাস, যদি গ্রামের ক্ষেত্রে আমরা স্তরবিন্যাস, পেশা ও শ্রম, এটা কিন্তু আমাদের
গ্রাম শহরে পার্থক্য আছে, তাই না? কিন্তু ভূমি এবং বংশমর্যাদা এটা কিন্তু আমাদের ঠিক আছে। বংশমর্যাদা গ্রামে গিয়ে থাকলে যার ইয়ে হবে বংশমর্যাদা থাকবে, শহরে গেলে তার বংশমর্যাদা সেম থাকবে। ক্ষমতা এবং মর্যাদা এইটা ঠিক আছে। তার মানে উত্তর হচ্ছে কি বলতো, এই যে গ নাম্বার, অর্থাৎ 2 and 3, ঠিক আছে। তার মানে এটা উত্তর হচ্ছে কি 2 এবং 3। এখানে কিন্তু খুব ভালোভাবে ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি গ্রামীণ বাংলাদেশের ক্ষমতা লাভের অভ্যন্তরীণ উৎস কি? গ্রামীণ বাংলাদেশের ক্ষমতা লাভের অভ্যন্তরীণ উৎস হচ্ছে কি? তাহলে ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ক্ষমতা, রাজনৈতিক দলের সদস্যপদ লাভ, উৎপাদন উপায়ের মালিকানা। দেখো, উৎপাদন উপায়ের মালিকানা হবে না। যদি ক্ষমতা লাভ করতে চাই, ক্ষমতা লাভের একটা অভ্যন্তরীণ হচ্ছে ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ। কারণ গ্রামের ক্ষমতা নির্ণয় করে, মানে গ্রামের ক্ষমতার চেয়ারম্যান থাকে মেনলি, তো ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দলের সদস্যপদ লাভ করলে সে একটা কিন্তু কি সুবিধা পাওয়া যায়। বোঝা গেছে? তার মানে এখানে উত্তর হচ্ছে কি ক। তার মানে এখানে উত্তর হচ্ছে কি বলতো, এই যে ক 1 আর 2। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি উদ্দীপক, ঠিক আছে। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। বলা হয়েছে শফি মিয়ার নিজের কোনো জমি নাই। আচ্ছা, শফি মিয়ার নিজের কোনো জমি নাই, তার মানে কি সে ভূমিহীন। তিনি অন্যের জমিতে দৈনিক কাজ করেন। তার ছেলে শহরে কষ্ট করে পড়াশোনা শেষ করেছে। গ্রামে এসে সে লোকজনদের সংগঠিত করে তাদের অবস্থার উন্নয়নে নেতৃত্ব দিতে চাই। এখন বলছে উদ্দীপকে শফি মিয়া কী ধরনের কৃষক? দেখো, কী ধরনের কৃষক, দেখো, যার কোনো জমি নাই, সে অন্যের জমিতে কাজ করে, তাই না? কাজ করে কি চাষাবাদ করে, চাষাবাদ করে যেই কাজে মজুরি পায় তাকে বলা হয় কি বলতো, দিন মজুর। তাকে কি বলা হয় বলতো, এই যে দিন মজুর বলা হয়। বোঝা গেছে? তাকে কি বলা হয় বলতো, দিন মজুর বলা হয়। এই যে দিন মজুর, বুঝতে পারছি আমরা। আচ্ছা, এবার উদ্দীপকের আলোকে কোনটি সঠিক? শিক্ষা ক্ষমতা কাঠামোর প্রভাবক। ভূমিহীন কৃষক পরিবারের শিক্ষা নেই, নেতৃত্ব সর্বদা ভূমির মালিকানা নির্ভর, শিক্ষার সাথে পেশি শক্তি জড়িত। আচ্ছা দেখো, শিক্ষা ক্ষমতা কাঠামোর প্রভাব। দেখো, তুমি যদি শিক্ষা অর্জন করো, শিক্ষা একদিন কিন্তু তোমাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাবে, যা তোমাকে ক্ষমতা কাঠামোর প্রভাব এটা বলতে পারি আমরা, ঠিক আছে। আমার এটা হচ্ছে ক নম্বর। এই সেমভাবে আমরা যে 17 নম্বর দেখি যে গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের প্রধান উপাদান কোনটি, এই প্রশ্ন কিন্তু আবার দিছে। দেখো, গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের প্রধান উপাদান হচ্ছে ভূমি মালিকানা। প্রধান উপাদান কি বলতো, ভূমি মালিকানা বা ভূমি বা সম্পত্তি, যেটাই বলি না কেন আমরা। বোঝা গেছে? আচ্ছা, এরপর যদি আমরা দেখি ভূমি মালিকানা ভিত্তিতে বাংলাদেশের গ্রামীণ সমাজকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে? তা দেখো, 1 2 3 4 5, মূলত 4টি স্তরে ভাগ করা হয়েছে। কী কী স্তর আমি একটু বলে দিচ্ছি। দেখো, একটা হচ্ছে ধনী কৃষক, একটা হচ্ছে প্রান্তিক কৃষক, একটা হচ্ছে বর্গাচাষী, একটা হচ্ছে ভূমিহীন কৃষক বা দিনমজুর, ঠিক আছে। দেখো, ধনী কৃষক যার অনেক সম্পত্তি আছে, প্রান্তিক কৃষক যার সয় সম্পত্তি কিছুটা কম, বর্গাচাষী যার কিছুটা জমি আছে এবং কিছুটা অন্য জমিতে মানে চাষাবাদ করে, আর ভূমিহীন কৃষক যার একেবারে কোনো ভূমি নাই, সে সারাদিন দিনমজুরে কাজ করে। তাহলে এই 4 ধরনের কৃষক কিন্তু আমরা দেখতে পাই। এটা কিন্তু সকল বোর্ড 25-এ আসছে, ঠিক আছে। এটা কোথায় আসছে? সকল বোর্ড 25-এ আসছে। হ্যাঁ, এরপর যদি আমরা দেখি মধ্যবিত্ত শ্রেণী কারা, একটু খেয়াল করো, মধ্যবিত্ত শ্রেণী কারা। আমরা কিন্তু বিভিন্ন শ্রেণী পড়ছি, ঠিক আছে। এই যে সম্পত্তির পরিমাণ এবং আয়ের তারতম্য ভিত্তিতে মানুষের 5টি শ্রেণী লক্ষ্য করা যায়। কয়টা শ্রেণী? 5টা। আচ্ছা, উচ্চবিত্ত দেখো, উচ্চবিত্ত কারা? এই যে শিল্পপতি, বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা বিভিন্ন কর্পোরেট কোম্পানির বড় অফিসার, তারা হচ্ছে কি বলতো উচ্চবিত্ত পরিবারের ঠিক আছে। তারা আমাদের বলছে মধ্যবিত্ত কারা, তাহলে মধ্যবিত্ত কারা হবে? দেখো, তার মানে শিল্পপতি এটা হচ্ছে কি উচ্চবিত্ত, তাই তো। আচ্ছা, উচ্চবিত্ত। এরপরে যদি আমরা দেখি একটা পেলাম, এরপরে যদি দেখি আমরা, দেখো যে কি পাচ্ছি এরপরে, আমরা একটু পরবর্তীটা দেখি। হ্যাঁ, এই যে এবার আসি উচ্চ মধ্যবিত্ততে। এই যে উচ্চ মধ্যবিত্ততে কারা আছে? যেমন চিকিৎসক, ঠিক আছে, প্রকৌশলী, আইনজীবী, সরকারি আমলা, এরা হচ্ছে কি উচ্চ মধ্যবিত্ত। এরা কি উচ্চ মধ্যবিত্ত। এবার আসি শুধু মধ্যবিত্ত, যেটা আমাদের প্রশ্ন করছে যে মধ্যবিত্ত কারা। তাহলে মধ্যবিত্ত কারা? এই যে শিক্ষিত চাকরিজীবী, সীমিত আর শিক্ষিত চাকরিজীবী, যেমন হচ্ছে চিকিৎসক,
শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, আইনজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, এরা হচ্ছে মধ্যবিত্ত। ঠিক আছে, এরা কি বলতো? মধ্যবিত্ত। তার মানে এখন বলা হচ্ছে মধ্যবিত্ত কারা? তার মানে শিক্ষিত চাকরিজীবী, অধ্যাপক, সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী, এরা হচ্ছে মধ্যবিত্ত। আচ্ছা, এবার আসি নিম্ন মধ্যবিত্ত কারা? নিম্ন মধ্যবিত্ত যারা হচ্ছে যেমন কেরানি, ছোট ব্যবসায়ী, গাড়ি চালক ইত্যাদি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। আমরা যদি আরেকটা দেখি যে একবারে নিম্নবিত্ত, এই যে যেমন শ্রমিক, মজুর, ভ্যান চালক, ট্যাক্সি চালক, তাহলে আমরা একটু খেয়াল করি আগের প্রশ্নে যে এই প্রশ্নতে কি বলেছে। যেমন দেখো মধ্যবিত্ত পরিবারের কথা বলছে, তাই না? এখানে দেখো একটু খেয়াল করো যে মধ্যবিত্ত শ্রেণী কারা। তাহলে আমরা শিল্পপতি, এটা হচ্ছে উচ্চবিত্ত, আমরা জানি। আচ্ছা, অধ্যাপক, এটা হচ্ছে মধ্যবিত্ত, তাই না? এই যে শিক্ষিত শ্রেণী, মধ্যবিত্ত। আচ্ছা, রাজনীতিবিদ উচ্চ মধ্য, আর শ্রমিক এটা হচ্ছে নিম্নবিত্ত। এটা কি বলতো? নিম্নবিত্ত। তাহলে আমরা যদি এইভাবে এমসিকিউগুলো সলভ করি তাহলে কিন্তু হচ্ছে কি বলতো, তাহলে কিন্তু আমাদের আর প্রবলেম হবে না। বোঝা গেছে? তাহলে কিন্তু আমাদের আর প্রবলেম হবে না। এই যে এইভাবে যদি আমরা প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহকারে পড়ি তাহলে কিন্তু আমাদের আর সমস্যা হবে না। প্রত্যেকটা এমসিকিউ আমরা কিন্তু সহজে উত্তর করতে পারবো, তার মানে পরীক্ষাতেও ভালো করতে পারবো। এরপর বলছে দেখো যে নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্ন উত্তর দাও। তাজউদ্দিন সাহেব একজন কলেজ শিক্ষক, বর্তমানে ঝিনাইদহ জেলা শহরে নিজের বাসায় বসবাস করছেন। তার মানে কলেজ শিক্ষক, এটা কিন্তু সকল বোর্ড 23 আসছে। এখন বলছে যে বাংলাদেশের সামাজিক স্থবির শ্রেণীবিভাগ তাজউদ্দিন সাহেবের অবস্থান কোথায়? দেখেন কলেজ শিক্ষক, শিক্ষক, তার মানে এটা কোন শ্রেণী? মধ্যবিত্ত শ্রেণী। বোঝা গেছে? তার মানে এটা কোন শ্রেণী বলেন তো? মধ্যবিত্ত শ্রেণী। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, তার মানে আমাদের ষষ্ঠ অধ্যায় এমসিকিউ কিন্তু শেষ। এবার আমরা সপ্তম অধ্যায়ে যাব। হ্যাঁ, এবার আমরা কোথায় যাব? সপ্তম অধ্যায়ে যাব।
তাহলে আমরা ষষ্ঠ অধ্যায় কিন্তু শেষ করে ফেলছি। এবার আমরা ঢুকবো হচ্ছে সপ্তম অধ্যায়, ঠিক আছে? কোথায় ঢুকবো বলো তো? সপ্তম অধ্যায়। হ্যাঁ, আচ্ছা, এবার কিন্তু আমরা ঢুকবো হচ্ছে সপ্তম অধ্যায়, ঠিক আছে? আচ্ছা ভাই, দিয়েছেন? আচ্ছা, তাহলে আমরা সপ্তম অধ্যায়ে চলে আসছি। হ্যাঁ, তাহলে দেখো সপ্তম অধ্যায়ে প্রথমে বলছে যে কি বলছে, দেখো যে বাংলাদেশের বিবাহের ক্ষেত্রে আইনগত বয়সসীমা কত বছর। এটা আমরা সবাই জানি যে মেয়ের বয়স 18 এবং ছেলের বয়স 21। এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আর কিছু ব্যাখ্যার কিছু নাই। এটা হচ্ছে বাংলাদেশের আইনে করা হয়েছে। এরপরে যদি দেখি আমরা যে পিতৃবাস পরিবার কোনটি। আচ্ছা, পিতৃবাস পরিবার কোনটি একটু খেয়াল করো। পিতৃবাস, আচ্ছা পিতৃবাস মানে কি? পিতৃবাস মানে হচ্ছে স্বামীর পিতা বাড়িতে বাস, স্বামী পিতার বাড়িতে বাস। আচ্ছা, মাতৃবাস মানে কি? মাতৃবাস মানে হচ্ছে মেয়ের বাবার বাড়িতে বাস, মেয়ের বাবার বাড়িতে বাস, ঠিক আছে? পিতৃবাস মানে হচ্ছে বর্তমান বাংলাদেশের সমাজে যেটা চলে, যে ছেলে বিয়ে করে নিয়ে এসে নিজের বাড়িতে রাখে, এটা হচ্ছে পিতৃবাস। আর মাতৃবাস মানে মেয়ের বাড়িতে, ঠিক আছে? তাহলে আমরা জানি বিয়ের পর স্বামীর পিতার গিয়ে বাস করাকে বলা হচ্ছে কি? পিতৃবাস, ঠিক আছে? তাহলে আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই যে এর পরবর্তীতে ব্যাখ্যাতে আমরা কি দিছে। বিবাহের ভিত্তিতে, বিবাহ বাসস্থান ভিত্তিতে বিবাহ হচ্ছে পরিবার 4 প্রকার, একটা পিতৃবাস আর একটা মাতৃবাস, যেটা আমরা জানি, ঠিক আছে? আর মাতৃবাস পরিবার কোথায় দেখা যায় এটা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? আমি বলি মাতৃবাস পরিবার কোথায় দেখা যায়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। গারো এবং খাসিয়ার এরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। এই উপজাতির মধ্যে কিন্তু এই রীতি পরিচিত, ঠিক আছে? এরা হচ্ছে কি? গারো এবং খাসিয়া, এরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। গারো এবং খাসিয়া এরা মাতৃতান্ত্রিক পরিবার। সো এদের ক্ষেত্রে কিন্তু মাতৃবাস পরিবার দেখা যায়, বাংলাদেশে পিতৃবাস পরিবার দেখা যায়, ঠিক আছে? এইবার নয়াবাস। নয়াবাস মানে কি? ধরো বিয়ে করেছে, বিয়ে করার পর কোথাও থাকে না, ঠিক আছে? মানে কোথাও থাকে না, নতুন একটা জায়গায় থাকে। যেমন চাকরিজীবীরা কিন্তু এটা করে, যে কোথাও থাকে না, নিজের চাকরিস্থলে নিজে বউ নিয়ে থাকে, সেটা হচ্ছে কি? নয়াবাস। এবার সে দ্বৈতবাস। দ্বৈতবাস মানে কি? শ্বশুর বাড়িতে কিছুদিন থাকে, নিজের বাড়িতে কিছুদিন থাকে, এটা হচ্ছে দ্বৈতবাস। ক্লিয়ার? এবার আমরা পরবর্তীতে প্রশ্নে যাই যে সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে পরিবারের ধরন কোনটি? সম্পত্তির উত্তরাধিকার। তাহলে আমরা ব্যাখ্যাতে আসি সরাসরি যে বংশমর্যাদা বা সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে পরিবার হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পিতৃসূত্রীয় পরিবার। পিতৃসূত্রীয় পরিবারটা কি আমরা বলি, পিতার পর যদি হচ্ছে ওই সন্তানটা, তার সন্তানটা যদি তোমার হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার হয়, সেটা হচ্ছে পিতৃসূত্রীয়, ঠিক আছে? আর মাতৃসূত্র মানে কি? যদি মাতা আছে, তার কন্যা আবার সেরে সম্পত্তির উত্তরাধিকারী হবে, সেটা হচ্ছে মাতৃসূত্রীয়। সো আমরা এখানে কিন্তু পিতৃসূত্র নাই, তার মানে আমরা কিন্তু এখানে ঘ নাম্বারটা উত্তর হবে, ঠিক আছে? মাতৃসূত্র এটা কিন্তু উত্তর হবে। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এরপর পরিবারের সন্তান সন্ততির আবেগীয় চাহিদা কোন কাজ মেটায়? আবেগ, দেখো আবেগ মানেই সাইকোলজিক্যাল বিষয়, ঠিক আছে? আবেগ মানেই মনস্তাত্ত্বিক বিষয়। তার মানে আমরা বুঝতে পারছি আবেগ মানে কি? মনস্তাত্ত্বিক। বোঝা গেছে? আবেগীয় চাহিদা মানে কি কাজ? মনস্তাত্ত্বিক কাজ বা জৈবিক কাজ বলতে পারি আমরা। এই যে মনস্তাত্ত্বিক কাজ, হ্যাঁ, সাইকোলজিক্যাল ফাংশন, যেটা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, কারণ আমরা জানি গ্রামীণ সমাজে হচ্ছে যৌথ পরিবার আর শহরের সমাজ হচ্ছে একক পরিবার। এরপর দেখো অনুপরিবার, যৌথ পরিবার, এরপর আছে হচ্ছে তোমার এরপর দেখো নগর সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? নগর মানে হচ্ছে শহর, শহরে কি পরিবার? অনুপরিবার দেখা যায়। এরপর যদি আমরা দেখি 7 নাম্বার, বাংলাদেশের গ্রামীণ সমাজের পরিবার কাঠামো পরিবর্তনের কারণ কোনটি? এর কারণ হচ্ছে নগর এবং শিল্পায়নের প্রভাব। বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবার কাঠামোর পরিবর্তনের কারণ হচ্ছে কি বলতো? নগরায়ন এবং শিল্পায়নের প্রভাব, এটা কম ঘটছে, এই জন্য গ্রামীণ সমাজে পরিবার কাঠামোর পরিবর্তন হচ্ছে বর্তমানে। বোঝা গেছে আমার কথা? এরপরে দেখো 8 নম্বর যদি যাই আমরা,
যে জ্ঞাতি সম্পর্ক কি দেখো, জ্ঞাতি সম্পর্ক মানে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বা যার সাথে নিজের আত্মার বন্ধন আছে বা রক্তের সম্পর্ক বলতে পারি, সেটা হচ্ছে কি জৈবিক বন্ধন। ঠিক আছে, তাহলে আমরা একটু জ্ঞাতি সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। চলো দেখো, এখানে কিন্তু আমরা জ্ঞাতি সম্পর্কে খুব ধারণা পাবো। একটু খেয়াল করো যে সামাজিক সংগঠনের অন্যতম প্রতিভা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। সমাজ জীবনে এটি একটি নিয়ন্ত্রিত প্রথা। কি প্রথা? নিয়ন্ত্রিত প্রথা। ইংরেজি কিন শব্দ থেকে, মোস্ট ইম্পর্টেন্ট, কিন শব্দের অর্থ হচ্ছে আত্মীয় বা জ্ঞাতি। তাহলে কিন শব্দের অর্থ হচ্ছে কি বলতো? আত্মীয় বা জ্ঞাতি। এটা একটু মাথায় রাখবেন। আর কিনশিপ অর্থ হচ্ছে কি বলেন তো? জ্ঞাতি সম্পর্ক। কিনশিপ অর্থ মানে কি? জ্ঞাতি সম্পর্ক। এই যে এই কিনশিপ থেকে কিন্তু জ্ঞাতি সম্পর্কের ধারণা সৃষ্টি। তাহলে দেখো, এই যে রক্তের সম্পর্ক, কারোর সাথে বৈবাহিক সূত্রে আবার কারোর সাথে বন্ধুত্ব সূত্রে এইগুলো হয়, জ্ঞাতি সূত্র হয়। ঠিক আছে, কারণ রক্তের কারো বন্ধুত্ব এবং কারো বৈবাহিক সূত্রে কিন্তু এগুলো জ্ঞাতি সম্পর্ক হয়। তারপর আমরা বলতে পারি এটা হচ্ছে জৈবিক বন্ধন। এরপর দেখো, এই যে এখানে কিন্তু বলে দিয়েছে খুব আত্মার সম্পর্ক। ঠিক আছে, চাচা এবং চাচি কোন ধরনের জ্ঞাতি? চাচা এবং চাচি, দেখো চাচা থাকলে চাচি হবে, তাই না? আচ্ছা, চাচা থাকলে চাচি হবে। চাচা যখন বিয়ে করবে, চাচা বিয়ে করার আগে কি চাচি হয় না? চাচা যখন বিয়ে করবে তখন কি হবে বলো তো? চাচি হবে। তার মানে এই চাচাটা আগে কি সম্পর্ক? আগে রক্ত সম্পর্ক না? চাচা তো আগে রক্ত সম্পর্ক, তাই না? তারপরে এই যে চাচি আসলো, চাচার পর চাচি, রক্ত সম্পর্ক। তারপর এটা হচ্ছে কি? বৈবাহিক সম্পর্ক। বোঝা গেছে? তাহলে চাচা বিয়ে করার পর বৈবাহিক সম্পর্ক হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু কি সম্পর্ক ছিল? রক্তের সম্পর্ক ছিল। আচ্ছা, এরপর আমি একটু এখান থেকে জ্ঞাতি সম্পর্কটা একটু দেখে আসি, এখান থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, এই যে জৈবিক বা রক্ত সম্পৃক্ত কারা, যেমন যে পিতা মাতা সন্তান সহিত ভাই বোন চাচা, এগুলো হচ্ছে নানা মামা মামি, এগুলো হচ্ছে কি বলতো? জ্ঞাতি সম্পর্ক। পিতৃসূত্র মানে পিতা দাদা দাদি চাচা চাচি ফুফা ফুফি, এগুলো পিতৃ এবং বৈবাহিক জ্ঞাতি সম্পর্কের মধ্যে আসি আমরা, যেমন শ্বশুর শাশুড়ি দেব ননদ এবং তাদের পক্ষের আত্মীয় স্বজন, এগুলো হচ্ছে বৈবাহিক জ্ঞাতি সম্পর্ক। এরপর যদি আমরা দেখি কাল্পনিক জ্ঞাতি সম্পর্ক কোনগুলো, যেগুলো কল্পনা করা হয়, যেমন পাতানো সম্পর্ক বলা যায় এটাকে। ঠিক আছে, এরপর ধর্মীয় সম্পর্ক, এই যেমন ধর্মীয় সম্পর্ক, যেমন ধর্ম ভাই ধর্ম বোন। এরপর প্রথাগত জ্ঞাতি সম্পর্ক, যেমন একই পাড়ায় থাকলে আমরা তাকে চাচা ডাকি, আঙ্কেল ডাকি বা মামা ডাকি একই পাড়ায় হলে। সো এইগুলো কিন্তু হচ্ছে প্রথাগত জ্ঞাতি সম্পর্ক। ঠিক আছে, এরপর 10 নম্বর যদি প্রশ্ন দেখি আমরা, যে নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গানের মতে জ্ঞাতি সম্পর্ক কত প্রকার? আচ্ছা, লুইস হেনরি মর্গান জ্ঞাতি সম্পর্কে রীতিভাগে 2 ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ করছেন? 2 ভাগে। একটু খেয়াল করেন। চেনিমূলক জ্ঞাতি সম্পর্ক। চেনিমূলক জ্ঞাতি সম্পর্কটা কি? ধরো এখানে অনেক আত্মীয়কে একই নামে ডাকা হয়। যেমন দেখো, তুমি নিজের মাকেও মা বলো, আবার তোমার ওয়াইফের মাকেও কিন্তু আমরা মা বলি অনেক ক্ষেত্রে। ঠিক আছে, আবার নিজের বাবাকে বাবা বলি, আবার বউয়ের বাবাকেও কিন্তু বাবা ডাকি। এটা হচ্ছে চেনিমূলক, মানে একই চেনি আর কি। ঠিক আছে, চাচা যেভাবে যেরকম হয় আর কি। এরপর দেখো, এখানে হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। এখানে কি বলছে? এখানে প্রত্যেক আত্মীয়ের জন্য আলাদা বা নির্দিষ্ট নাম থাকে, যেমন বাবা আলাদা, চাচা আলাদা, মামা আলাদা, এগুলো কিন্তু আলাদা। এটা হচ্ছে এক শ্রেণী না। তাহলে লুইস হেনরি মর্গান 2 ভাগে ভাগ করেছে, একটা চেনিমূলক, একটা হচ্ছে বর্ণনামূলক। চেনিমূলক মানে হচ্ছে একই নামে, মানে একটাতে অন্তর্ভুক্ত। ঠিক আছে, যেমন আমরা কিন্তু ওই যে বলে না যে হিন্দুদের ক্ষেত্রে কিন্তু যারা মানে বাবার মাকে বলা হয় দিদি বা দাদি বা ঠাকুরমা, আমরা যেটা বলি না কেন, সবাইকে কিন্তু আমরা ঠাকুরমা বলে অভ্যস্ত হয়ে যায়। তার মানে এটা কিন্তু চেনিমূলক সম্পর্ক। এরপর 11 নম্বরটা দেখি, যে তোমার মামা মামি তোমার কোন ধরনের জ্ঞাতি? আচ্ছা, মামা মামি, তাহলে মামা মামি কোন ধরনের জ্ঞাতি সম্পর্ক? তাহলে মামা হচ্ছে রক্ত সম্পর্ক বা জৈবিক সম্পর্ক আগে, তাই তো? তারপরে মামিকে বিয়ে করেছে, তার মানে হচ্ছে বৈবাহিক সম্পর্ক। তাহলে রক্ত সম্পর্ক তো আগে, তারপর হচ্ছে কোন সম্পর্ক? বৈবাহিক সম্পর্ক। এরপর নিচের কোনটি প্রথাগত জ্ঞাতি সম্পর্ক? আচ্ছা, প্রথাগত, ঠিক আছে, প্রথাগত জ্ঞাতি সম্পর্ক কোনটা? এই যে দেখো, দোস্ত। দোস্তটা হচ্ছে কি? প্রথাগত জ্ঞাতি সম্পর্ক। প্রথাগত বন্ধু, ঠিক আছে, পাড়া প্রতিবেশী বন্ধু বলি না আমরা, এটাকে বলা হচ্ছে কি বলতো? প্রথাগত জ্ঞাতি সম্পর্ক। বোঝা গেছে? দোস্ত, তারপর হচ্ছে আমরা যে এমনি যে পাড়া কোনো একটা আঙ্কেল মানে বয়স মুরব্বী কি মানুষকে আমরা দাদা বলে ডাকি, এটা কিন্তু প্রথাগত জ্ঞাতি সম্পর্কের উদাহরণ। এরপর 13 নম্বর, উদ্দীপক পড়তে হবে, ঠিক আছে। তাহলে শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে, শায়লার একমাত্র ছেলে, ঠিক আছে, ফয়সালের সাথে, এটা একটু খেয়াল করি আমরা।
এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট। শায়লার একমাত্র ছেলে ফয়সালের সঙ্গে তার বোনের মেয়ে মিলার বিয়ে হয়েছে, তার মানে এরা হচ্ছে খালাতো ভাই বোন। কি ভাই বোন? খালাতো ভাই বোনের বিয়ে হয়েছে, তাই না? খালাতো ভাই বোন। আচ্ছা, বিবাহ অনুষ্ঠিত হয়। এরপর বলছে উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের বিবাহ? প্যারালাল কাজিন, ক্রস কাজিন, অন্তঃবিবাহ না সরোরেট বিবাহ? এবার আসি, এই ভিত্তিতে বিবাহ হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার এই ভিত্তিতে, ঠিক আছে? পাত্রপাত্রের পরিস্থিতির ভিত্তিতে 4 প্রকার। এবার আসি লেভিরেট, সহজ কথায় আসি। লেভিরেট মনে রাখবে যে ধরো কেউ যদি ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে, ঠিক আছে? ভাইয়ের স্ত্রীকে বিয়ে করলে সেটা হচ্ছে লেভিরেট, মানে ভাবি বলতে পারো। ভাইয়ের স্ত্রীকে যদি বিয়ে করে সেটা হচ্ছে কি? লেভিরেট। ধরো দুজনে বিয়ে করছে, তোমার ভাই মারা গেছে, এরপর তুমি বিয়ে করে নিলে, এরকম আর কি। এরপর যদি আমরা বলি সরোরেট, কি বললাম? সরোরেট। এটা কি তাহলে? এটা হচ্ছে ধরো তুমি বিয়ে করছো, বউটা মারা গেছে, তুমি বউয়ের একটা বোনকে বিয়ে করছো বা শালীকে বিয়ে করা হচ্ছে সরোরেট। তাহলে লেভিরেট, সরোরেট গেল। এবার আসি প্যারালাল বা সমান্তরাল কাজিন, ঠিক আছে? ক্রস কাজিন বা বিষম কাজিন। একটু খেয়াল করো, আমরা জেনারেলি পিতৃসূত্র পরিবার, তাহলে পিতার সম্পর্কে যেগুলো, যেমন পিতার হচ্ছে কি ফুফাতো ভাই বোন, এটা হচ্ছে কি বলতো? প্যারালাল কাজিন, তাই না? ফুফাতো ভাই বোন, না ফুফাতো ভাই বোন এবং খালাতো ভাই বোন, ঠিক আছে? এবার আসি, আমরা যদি বলি সমান্তর ক্রস কাজিন কোনটা বা বিষম কাজিন কোনটা, তাহলে কি হবে বলো তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি উত্তর করতে পারবো? দেখো খালাতো ভাই বোন বলছে, তাই না? এরা কি মায়ের নিজের সম্পর্ক। তাহলে দেখো এটা হচ্ছে কি মায়ের নিজের সম্পর্ক, খালাতো ভাই বোন। তার মানে এটা হচ্ছে কি হবে বলো তো? এই যে দেখো, এই যে সমান্তরাল কাজিন বা প্যারালাল কাজিন, চাচাতো বা খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলে এটা হচ্ছে সমান্তরাল কাজিন বা প্যারালাল কাজিন বলা হয়। এবার আসি ক্রস কাজিন বা বিষম কাজিনটা কি ভাই? দেখো এটা এটা হচ্ছে নিকট আত্মীয়র মধ্যে, যেমন চাচা নিজের চাচাতো ভাই বোনের মধ্যে, আবার নিজের মায়ের দিক থেকে খালাটা সবচেয়ে আপন, তার নিজের খালাতো। এবার আসি হচ্ছে কি বিষম কাজিন বা ক্রস কাজিন। এরা কারা? এরা ফুফাতো ভাই বা মামাতো ভাই বোনের মধ্যে যখন বিয়ে হবে তখন সেটা বিষম কাজিন বা ক্রস কাজিন হয়ে যাবে। এরপর উদ্দীপক বলছে দেখো যে নিচে উদ্দীপকটি পড়ে প্রশ্ন উত্তর দাও। 1 বছর বয়সে ছবির বাবা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। তাহলে ছবির বাবা সড়ক দুর্ঘটনায় কী করছে? মৃত্যুবরণ করছে। ছবির মা ছবির চাচাকে বিয়ে করছে। তার মানে এটা হচ্ছে কি বলতো? লেভিরেট বিবাহ। কি বিবাহ? লেভিরেট বিবাহ। তার উদ্দীপকের ছবির মায়ের বিবাহিতে কী বলা হচ্ছে? লেভিরেট বিবাহ, ঠিক আছে? কি বিবাহ? লেভিরেট বিবাহ। এরপর উক্ত বিবাহের কারণ কি? সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য, সন্তান সন্ততি পালনের জন্য। সুন্দরী রমণী লালসার শিকার না। তার মানে উত্তর হচ্ছে ক নাম্বার, ঠিক আছে? উত্তর কত নম্বর বলো তো? ক নাম্বার। এরপর যদি আমরা দেখি যে দীপ্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পারিবারিক সিদ্ধান্তে তার মামার একমাত্র মেয়ে সোহার সাথে তার বিয়ে ঠিক হয়, তার মানে মামাতো বোনের সাথে। এই নিয়ে দুই পরিবার উচ্ছ্বসিত। এখন বলছে উদ্দীপকে দীপ্ত এবং সোহার বিয়েকে কি বলা হচ্ছে? প্যারালাল কাজিন না ক্রস কাজিন? তাহলে অবশ্যই কি হবে? ক্রস কাজিন হবে। মামাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলে সেটা ক্রস কাজিন, ফুফাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলে সেটা কি কাজিন? কি কাজিন বলো তো? ক্রস কাজিন। আর খালাতো এবং চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলে সেটা হচ্ছে প্যারালাল কাজিন। এরপর বলছে দেখো 1 ও 3 বছরের 2 সন্তানের জনক শাকিলের স্ত্রী মাহমুদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়। শাকিল মাহমুদার ভালোবাসার সংসার ছিল অন্যের কাছে দৃষ্টান্ত। শাকিলকে বন্ধুরা পুনরায় বিয়ের জন্য বললেও সে রাজি হয় না, কিন্তু একটা সময় নিজে ও তার স্ত্রীর আত্মস্বজন সন্তানের মুখের দিকে তাকে 2 বছর পর সে 28 বছর শালিকাকে বিয়ে করছে। শালিকে বিয়ে করা মানে সরোরেট বিবাহ। শালিকে বিয়ে করা মানে কোন ধরনের বিবাহ? সরোরেট বিবাহ। তার মানে এটা বলতে পারি আমরা ক, ঠিক আছে? এর আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এটা 3টাই হবে। বুঝা গেছে? এরপর 18 নম্বর কিন্তু 3টাই হবে। এরপর যদি আমরা দেখি যে নিচে 69 পরে প্রশ্ন উত্তর দাও। মাসুদ দরিদ্র কৃষকের ছেলে, কাজের সন্ধান ঢাকায় আসে এবং একটি পোশাক কারখানায় কাজ নেয়। কিছুদিন পর সে গ্রামে পারিবারিকভাবে বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করে। তবে মাঝে মধ্যে সে গ্রামে বাবা মার সাথে দেখা করার জন্য স্ত্রী সহ বেড়াতে যায়। উদ্দীপকের মাসুদের পরিবারটি কোন ধরনের পরিবার? মাসুদের পরিবার হচ্ছে নয়াবাস পরিবার, অর্থাৎ বিয়ে করছে, করার পর তারা আলাদা একটা জায়গায় বসবাস করছে, সেটা হচ্ছে নয়াবাস পরিবার। এই পিতৃবাস পরিবার, মাতৃবাস, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, নয়াবাস দ্বৈতবাস। এরপর উদ্দীপকের আলোকে বাংলাদেশের যৌথ পরিবার ভাঙার কারণ কি?
যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, আর্থিক অনটন, নগরায়ন এবং শিল্পায়ন। এরপর কি বলছে, রবি তার পিতামাতা ও দাদা দাদির সাথে একত্রে বসবাস করছে। ছোটবেলা থেকে রবির দাদা দাদি তাকে দেখাশোনা করতেন। রবির পিতামাতা উভয় চাকরিজীবী হয়, তারা ব্যস্ত থাকেন, তবে ছুটির দিনে রবিকে তারা সময় দেন। এর মধ্যে উদ্দীপকের বর্ণনা কয় ধরনের জ্ঞাতি সম্পর্ক লক্ষ্য করা যায়, একটু খেয়াল কর তাহলে। পিতামাতা এবং দাদা দাদির সাথে একত্রে বসবাস করছে। ছোটবেলা থেকে রবির দাদা দাদি তাকে দেখাশোনা করতেন। রবির পিতামাতা উভয় চাকরিজীবী। তার মানে এখানে কি বলা হচ্ছে বলতো, জৈবিক জ্ঞাতি সম্পর্ক। কি বলা হচ্ছে বলতো, জৈবিক জ্ঞাতি সম্পর্কে কথা বলা হয়েছে, তাই না? এখানে কিসের কথা বলা হয়েছে বলো, জৈবিক জ্ঞাতি সম্পর্কে কথা বলা হয়েছে। আবার কি বলা হচ্ছে, রক্ত সম্পর্কিত বা দাদা দাদির কথা বলা হচ্ছে। এই যে তার মানে এখানে আমরা দুই ধরনের কিন্তু দেখতে পাচ্ছি। কয় ধরনের, দুই ধরনের, বোঝা গেছে? এরপরে যদি আমরা দেখি তাহলে কি হবে, খেয়াল করো একটু, যে উদ্দীপকের মতে পরিবারের ভূমিকা কোনটি? সন্তান আত্মকেন্দ্রিক হতে পারে, পরিবারের বিকল্প সৃষ্টি। আচ্ছা সন্তানটা আত্মকেন্দ্রিক হয়ে যেতে পারে। যখন আমরা কোনো সন্তানকে সময় না দিই, সন্তানটা সে নিজে নিজে আনন্দ অনুভব করে, সো তারা আত্মকেন্দ্রিক হয়ে যায়, মানে নিজের উপর নিজে। এরপর নিচে 69 পরে প্রশ্ন উত্তর দাও। রুমা ও রনি একে অপরের সই। পরবর্তী সময়ে রুমার সাথে রনির ভাইয়ের বিয়ে হয়। তাহলে পরবর্তী সময়ে রুমার সাথে রনির ভাইয়ের বিয়ে হয়, ঠিক আছে? উদ্দীপকের রুমা এবং রনির ক্ষেত্রে কোন জ্ঞাতি সম্পর্ক নির্দেশ করে? একটা হচ্ছে কাল্পনিক এবং প্রথাগত, না বৈবাহিক এবং কাল্পনিক। সঠিক উত্তর হচ্ছে কি বলতো, বৈবাহিক এবং কাল্পনিক। তাহলে বৈবাহিক জ্ঞাতি সম্পর্ক এবং কাল্পনিক। কাল্পনিক মানে হচ্ছে পাড়ার প্রতিবেশীকে বন্ধু বান্ধব, এটা হচ্ছে কাল্পনিক জ্ঞাতি সম্পর্ক। এবং এটা হচ্ছে কি বলতো, তাহলে এটা আমরা বলতে পারি বৈবাহিক এবং কাল্পনিক। তাহলে আমরা সপ্তম অধ্যায়টা শেষ। এবার আমরা করব কি বলতো, এবার আমরা করব হচ্ছে অষ্টম অধ্যায়, ঠিক আছে? কোন অধ্যায় করবো বলতো, অষ্টম অধ্যায় করবো। হ্যাঁ, এবার আমরা করব অষ্টম অধ্যায়। হ্যাঁ, আচ্ছা ভাই, এটা তো অ্যান্স দিয়ে আছে। আচ্ছা দেখো, অ্যান্স দেওয়া থাক, সমস্যা নাই। পরিবর্তিত সামাজিক পরিস্থিতি মোকাবেলার উপায় কোনটি? সকল বোর্ডে 19 আসছে। দেখো, সামাজিক সমাজের পরিবর্তন কিভাবে আমরা মোকাবেলা করতে পারি, এই জিনিসটা কিভাবে পারবে একটু খেয়াল করো। সংস্কৃতি অনুপ্রবেশ রোধ করা। সংস্কৃতিতে অনুপ্রবেশ রোধ করা যাবে না, কারণ সংস্কৃতিতে প্রবেশ ঘটবে, এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতি তো আসবেই, তাই না? সংস্কৃতি আমরা জানি, সংস্কৃতি হচ্ছে পরিবর্তনশীল। এরপর সামাজিক নিরাপত্তা হ্রাস করা, না সামাজিক নিরাপত্তা হ্রাস করা যাবে না। সংস্কৃতির উদ্ভাবন বন্ধ করা, এটা করা যাবে না। তার মানে খাপ খাওয়াতে হবে আমাদের, তাই না? খাপ খাওয়ানোর ক্ষমতা মানে অভিযোজন বাড়াতে হবে। অভিযোজন বা সামাজিকরণ, অভিযোজন বা সামাজিকরণ, এটা যদি বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা সকল জায়গায় টিকে থাকতে পারবো। বুঝা গেছে? তাহলে আমাদের কী করতে হবে, পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে আমাদের সামাজিক নিরাপত্তা হ্রাস করা যাবে না, খাপ খাওয়াতে হবে নিজেকে। এরপর দেখো নিচে কোনটি সামাজিক পরিবর্তন? যৌথ পরিবারের ভাঙ্গন হচ্ছে সামাজিক পরিবর্তন। আগে কিন্তু দেখো শিল্প কারখানা যেহেতু উন্নয়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে, এর ফলে গ্রামে যৌথ পরিবার ছিল, কিন্তু বর্তমানে এটা কি, যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। তার মানে এটা একটা সামাজিক পরিবর্তন, আমরা বুঝতে পারছি। এরপর যদি দেখি আমরা, তাহলে এরপরে তাহলে দেখো নগরায়নের ফলে সমাজে কি হচ্ছে, নগরায়ন বেশি হয়ে যাচ্ছে, ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে না। সংহতি দৃঢ় হচ্ছে না, হয় না। অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছে না, পাচ্ছে না। তার মানে হচ্ছে কি, বস্তির প্রসার ঘটে যাচ্ছে, মানে বস্তি এলাকা আরও সৃষ্টি হচ্ছে। বোঝা গেছে? নগরায়নের ফলে কি হচ্ছে, বস্তি এলাকা আরও সৃষ্টি হচ্ছে। এরপর যদি আমরা দেখি যে কোনটির উপর ভিত্তি করে ই গভর্নেন্স ব্যবস্থা চালু হয়েছে। ই গভর্নেন্স মানে কি বলতো, এই যে সুশাসন ব্যবস্থা না, এটা কার উপর ভিত্তি করে? তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে না, তথ্য প্রযুক্তি আসছে বলে কিন্তু এটা চালু হয়েছে। বুঝে গেছে? তাহলে তথ্য প্রযুক্তির প্রভাব কি, অনলাইন শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস, ডিজিটাল লাইব্রেরি, ঠিক আছে? এরপর যোগাযোগ ব্যবস্থায় মোবাইল ফোন, ইমেল, সরকার প্রশাসন, এই যে ই গভর্নেন্স চালু হয়েছে, জন্ম নিবন্ধন, পাসপোর্ট তুমি ঘরে বসে করতে পারছো, ব্যবসা, অর্থনীতিতে ই কমার্স, এগুলো কিন্তু কি মানে তোমার হচ্ছে তথ্য প্রযুক্তির ফলে কিন্তু চালু হয়েছে। এরপর দেখো যে বিশ্বায়নের প্রভাব কোনটি? বিশ্বায়ন, ঠিক আছে? বিশ্বায়ন মানে কি, গ্লোবাল ভিলেজ,
কথাটার উদ্ভাবক হচ্ছে মার্শাল ম্যাকলুহান। বিশ্বের মানে হচ্ছে তথ্য বা বাণিজ্যের অবাধ প্রভাব, মানে ছোট্ট একটা ক্ষুদ্র গ্রাম থেকে তাকে পুরো বিশ্ব ছড়িয়ে দেয় হচ্ছে বিশ্বায়ন। তার মানে এই বিশ্বায়নের প্রভাব হচ্ছে আন্তঃরাষ্ট্র সময়ের নির্ভরশীলতা বৃদ্ধি করে, প্রত্যেকটা একে অপর রাষ্ট্রে কিন্তু কী করে নির্ভরশীলতা বৃদ্ধি করছে। এরপর যদি আমরা দেখি, যে প্রক্রিয়া একটি লক্ষ্যে সমগ্র পৃথিবীতে একই পরিবারভুক্ত করে তাকে কি বলা হয়? বিশ্বায়ন বলা হয়। ওই যে বলে না যে পৃথিবীটা একটা হাটের মুঠোই, তার মানে সকল বিশ্বকে এক জায়গায় নিয়ে আসছে, সেটা হচ্ছে কি বিশ্বায়ন। এরপর বিশ্বায়নের ফলে সমাজে কি হচ্ছে? ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, তাই না? আমরা জানি বিশ্বায়নের মূল বিষয় হচ্ছে পণ্যের অবাধ প্রবাহ, তথ্যের অবাধ প্রবাহ এবং শ্রমের আংশিক অবাধ প্রবাহ। তো এগুলো কিন্তু ব্যবসা বাণিজ্যে কি করায়? প্রসার ঘটায়। এরপরে যদি দেখি আমরা, সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের কাঠামোগত রূপান্তর, ব্যক্তিবর্গের সম্পর্কের পরিবর্তন, মানবিক চাহিদার পরিবর্তন নয়। এরপরে উদ্দীপক বলছে, দেখো, এক সময়ের অনুন্নত অঞ্চলটি আজ যোগাযোগ ব্যবস্থায় খুবই উন্নত হয়েছে, কৃষিজীবী মানুষ খুব সহজে শহরে আসা যাওয়া করতে পারে, নারীরা শহরের কলেজে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারছে, এর ফলে সচেতনতা বৃদ্ধি পাইছে। উদ্দীপকের সামাজিক পরিবর্তনের কারণ কোনটি? অবকাঠামোগত পরিবর্তন, নারী শিক্ষার প্রসার। তাহলে অবকাঠামোগত পরিবর্তন হয়েছে, তাই না? গ্রামের স্কুল কলেজে গেছে, কলেজ থেকে কি হচ্ছে বলো তো? কলেজ প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠার পর নারী শিক্ষা এখন প্রসার লাভ হচ্ছে। আচ্ছা, এরপর এই যে অবকাঠামোগত পরিবর্তন, ঠিক আছে, সমাজের ভূমিকা, শ্রেণী ব্যবস্থা, প্রতিষ্ঠান, পরিবেশ, শিক্ষা ইত্যাদি হচ্ছে পরিবর্তনের মাধ্যমে সমাজ রূপান্তরিত হয়, সেটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। উদ্দীপকের গ্রামটির আর্থসামাজিক অবস্থা কীরূপ হবে? সংস্কৃতির রূপান্তর ঘটবে, স্বাভাবিক। শহরে যখন আমাদের শিক্ষা গ্রহণ করবে নারীরা, তখন কিন্তু সংস্কৃতির পরিবর্তন ঘটবে, স্বাভাবিক। এরপর উদ্দীপকটি পরে প্রশ্নোত্তর বলছে, ফুলতলি গ্রামের অধিকাংশ মানুষ কাজের খোঁজে শহরে এসে ভিড় জমাতো, তার মানে গ্রাম থেকে শহরে যায় কাজের খোঁজে। বর্তমানে সেখানে প্রায় 12টির মতো কারখানা গড়ে ওঠায় বেকারত্ব হ্রাস পেয়েছে। এরপর যদি বলি যে পাশাপাশি এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ঘটেছে, গ্রামের নারীরা এখন কারখানাতে কাজ করছে। উদ্দীপকের সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাব রয়েছে? শিল্পায়ন, মানে কি শিল্প নগরে সৃষ্টি হয়েছে, তার বেকারত্ব হ্রাস পাইছে এবং নারীরাও কাজ পাচ্ছে। এরপরে যদি আমরা দেখি, উদ্দীপকের পরিস্থিতির ফলাফল হতে পারে পরিবেশ দূষণ, হ্যাঁ, কলকারখানা বেশি হলে পরিবেশ দূষণ হবে, যৌথ পরিবার ব্যবস্থা ভাঙ্গন সৃষ্টি হবে, শিক্ষার হারে নিম্নগতি হবে, না হবে না, বরঞ্চ বাড়বে। এরপর জেবুন্নেসার বয়স 65 বছর, এই বৃদ্ধ বয়সে পাশে কেউ নেই, ছেলে মেয়ে নাতি নাতি সবাই বিদেশে, তবে প্রতিদিন জেবুন্নেসার সাথে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ছেলে মেয়ে নাতি নাতির সাথে কথা হয়। তাহলে উদ্দীপকে বাংলাদেশের সমকালীন সমাজে কীরূপ পরিবর্তন? এই যে ভিডিও কলে কথা হয়, তার মানে একটা প্রযুক্তিগত উন্নয়ন না? ভিডিও কল একটা মোবাইল বা টেলিফোন বা যে কোনো মাধ্যমে তো কথা বলে, এটা একটা প্রযুক্তিগত পরিবর্তন, ঠিক আছে। ফারহানা মৌ কমেন্ট করছে যে কনক ভাই আইডিটা দিবেন। কিছু না, সেরকম এক্সাম অনেক ভালো হয়েছে, তাই 25টা এমসিকিউ পেরেছি, সিকিউতে অনেক ভালো হয়েছে। ধন্যবাদ ফারহানা তোমাকে। দোয়া করো আমার জন্য, আমাদের সবার জন্য, যে 25টা প্লাস এমসিকিউ, মানে তোমাদের মানে কী বলবো, আসলে তোমাদের সফলতাই কিন্তু আমাদের সফলতা। হ্যাঁ, তোমরা ভালো করলে আমাদের ভালো লাগে, আমরা খুশি হই তোমাদের খুশিতে কিন্তু। সো আমার একটা শিক্ষক তখনই সার্থক যখন তার স্টুডেন্টটা ভালো কিছু করবে। সো তোমাদের প্রতি দোয়া রইলো, তোমরা ভালো কিছু করো, এটা আমার বিশ্বাস যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছে তারা অবশ্যই ভালো কিছু করবে। এবং যারা FRP 4.0 কোর্সে যুক্ত আছো, তোমাদের জন্য কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি, বোঝা গেছে? তোমাদের জন্য আমরা নতুন কিছু নিয়ে আসতেছি, যেন মানবিক বিভাগের স্টুডেন্ট আর পিছিয়ে না থাকে। তাই আমাদের এই আয়োজন FRP 4.0 কোর্স, যারা তো FRP 4.0 কোর্সে যুক্ত আছো তাদের সাথে দেখা হবে সমাজবিজ্ঞান ক্লাসে। তারা এই যে দেখতে পাচ্ছ, এরা কিন্তু বেসিক টু অ্যাডভান্সের স্টুডেন্ট ছিল, ঠিক আছে। ফারহানা সম্ভবত বেসিক টু অ্যাডভান্সের স্টুডেন্ট ছিল, সে কিন্তু সমাজবিজ্ঞানের প্রায় কত 25+ এমসিকিউ কারেক্ট করছে, মানে 30টার মধ্যে 25+ এমসিকিউ কারেক্ট করা, এটা একটা অনেক কঠিন একটা বিষয় বলতে পারি। কারণ 25+ মানে 26-27 এমসিকিউ তার হবে, তার A+ আটকায় কে? কারণ আমরা যদি সৃজনশীল লিখে আসি, 60টা যদি কমপ্লিট করি, আমাদের 60-60-এর নিচে নাম্বার দিতে পারবে না। তাহলে 60 আর যদি 26 বলি, তাহলে সর্বনিম্ন 60 ধরলাম, এদিকে 20 ধরলাম, 80 হয়ে গেছে। তাহলে সে 80-র উপরেও আরও 8 থেকে 10 মার্ক পাচ্ছে, বোঝা গেছে? সো তোমরা যারা এখনও পড়াশোনায় মনোযোগী না, তোমরা তারা মনোযোগী হও। তোমরাও এভাবে জানাও যে ভাইয়া আমার 30টার মধ্যে 28টা এমসিকিউ হয়েছে, আমার 27টা হয়েছে, তোমরাও এভাবে জানাও। তোমাদের এই খুশিতে কিন্তু আমাদের খুশি। তো ধন্যবাদ ফারহানা মৌ তোমার জন্য। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে
উক্ত পরিবর্তনের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গেছে, হ্যাঁ, দূর দূরান্ত যোগাযোগ করা যায়। কৃষিক্ষেত্রে পরিবর্তন হয়েছে এবং শিল্পক্ষেত্রে প্রসার বৃদ্ধি পেয়েছে। আমরা জানি প্রযুক্তিগত ক্ষেত্রে এই উন্নয়নগুলো হয়। এরপর বিশ্বায়ন বলতে কি বোঝায়? বিশ্বায়ন হচ্ছে রাষ্ট্র এবং সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্ক বোঝায়। সামাজিক পরিবর্তনকে প্রধানত কোন দুটি ভাগে ভাগ করা যায়? সামাজিক পরিবর্তনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পরিকল্পিত, একটা হচ্ছে অপরিকল্পিত। ঠিক আছে, একটা পরিকল্পিত পরিবর্তন, একটা হচ্ছে অপরিকল্পিত পরিবর্তন। এবার একটু আমরা দেখে নিচ্ছি পরিকল্পিত পরিবর্তনটা কি। পরিকল্পিত পরিবর্তন হচ্ছে যেটা তুমি ইচ্ছাকৃতভাবে করতে পারবে, যেমন যুদ্ধ বিদ্রোহ, গণ আন্দোলন, যেমন জুলাই বিপ্লবের ফলে তুমি একটা সংস্কার নিয়ে এসছে, এটা হচ্ছে পরিকল্পিত পরিবর্তন। কিন্তু অপরিকল্পিত কোনগুলো? অপরিকল্পিত হচ্ছে যেমন দুর্যোগ, বন্যা, খরা, ভূমিকম্প, এগুলো হচ্ছে অপরিকল্পিত। এখন বলতে পারে যে পরিকল্পিত পরিবর্তন উদাহরণ কোনটি? তাহলে গণ আন্দোলন পরিবর্তিত পরিকল্পনা উদাহরণ, বাকিগুলো হচ্ছে অপরিকল্পিত। সেমভাবে অপরিকল্পিত পরিবর্তন উদাহরণ কোনটি? ঝড় এবং ঘূর্ণিঝড়। এরপর যদি আমরা দেখি যে সামাজিক পরিবর্তনের উদ্ভাবন ভিত্তিক পরিবর্তন উদাহরণ কোনটি? তাহলে উদ্ভাবন মানে কি? আবিষ্কার করা। তাহলে দেখেন, ভূমিকম্প কি আবিষ্কার করে? যুদ্ধ কি আবিষ্কার করে? খরা কি আবিষ্কার করে? না, আবিষ্কার করে কি? মোবাইল ফোনের উদ্ভব। এবার হচ্ছে কোন যুগে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বাংলাদেশের সামাজিক পরিবর্তনকে দ্রুত করেছে? এই যে 80-র দশকে, ঠিক আছে, 80-র দশকে কিন্তু সামাজিক পরিবর্তন কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পেতে লাগছে। রাস্তাঘাট নতুনভাবে সংস্কার হতে শুরু করেছে। ভীষণ 2021 কোন ধরনের সামাজিক পরিবর্তন উদাহরণ? এটা হচ্ছে উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত পরিবর্তন। এরপর যদি বলি আমরা যে বাংলাদেশের নারী ক্ষমতায়নের উদাহরণ কিন্তু এই যে গার্মেন্ট শিল্পে যে নারীদের অংশগ্রহণ, এটাই কিন্তু, আবার রাজনৈতিক ক্ষেত্রে যে নারীদের অংশগ্রহণ, এটা কিন্তু নারী ক্ষমতায়ন বৃদ্ধি করছে। ঠিক আছে, এরপর যদি বলি বাংলাদেশের শিক্ষার হার বর্তমানে কত শতাংশের কাছাকাছি? বাংলাদেশে মানে ওভারঅল গোটা বাংলাদেশে 100 জনের মধ্যে 76 জন মানুষ শিক্ষিত, বা 76% আমরা বলতে পারি। বিশ্বায়নের মূল বিষয় কোনগুলো? পণ্য, তথ্য এবং শ্রমের অবাধ প্রবাহ হচ্ছে বিশ্বায়নের কাজ। তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায়? তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থাকে বলতে পারি আমরা তথ্য প্রযুক্তি। বিশ্বায়নের ফলে ব্যক্তির স্বাতন্ত্র্যের বিকাশ কীভাবে ঘটে? ব্যক্তি নতুন অভিজ্ঞতা লাভ করে এবং সামাজিক পরিচয় এবং ব্যক্তিত্ব সচেতনতা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অষ্টম অধ্যায় শেষ। এবার আমরা কি করব দেখো, এবার আমরা নবম অধ্যায়ে চলে যাব। ঠিক আছে, এবার আমরা কোথায় যাবো বলো তো? নবম অধ্যায়ে চলে যাব। হ্যাঁ, তারপর আমরা দশম অধ্যায় করব। আচ্ছা, তাহলে আমরা নবম অধ্যায়ে যাই। সামাজিক সমস্যার ক্ষেত্রে কোনটি সঠিক? দেখেন, সামাজিক সমস্যার ক্ষেত্রে কোনটি সঠিক বলছে। আমরা একটু প্রশ্নটা অ্যানালাইসিস করি। হ্যাঁ, প্রশ্নটা কীভাবে অ্যানালাইজ করবো একটু দেখেন, যে সামাজিক সমস্যার ক্ষেত্রে কোনটি সঠিক বলছে। তাহলে এটি সাধারণ পরিস্থিতি, সামাজিক সমস্যা একটি সাধারণ পরিস্থিতি না, তার মানে অস্বাভাবিক পরিস্থিতি। স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধক, তাহলে কি বলছে? সামাজিক সমস্যা আমাদের স্বাভাবিক উন্নয়নে বাধা না। প্রতিবন্ধক মানে কি? বাধা না, তার মানে এটাই সঠিক হবে। ঠিক আছে, তার মানে এটাই সঠিক হবে। দেখেন, স্বাভাবিক উন্নয়নে কিন্তু প্রতিবন্ধক। তাহলে ইতিবাচক প্রভাব ফেলে না, ইতিবাচক প্রভাব ফেলে। তাহলে কী প্রভাব ফেলে? নেতিবাচক প্রভাব ফেলে। কী প্রভাব ফেলে বলেন তো? নেতিবাচক। আর কখনোই নিরাময়যোগ্য নয় না, অবশ্যই সামাজিক সমস্যা তোমরা মনে রাখবে যে সমস্যা থাকলে তার সমাধানও আছে। সো তোমাদের জীবনে যদি সমস্যা থাকে তার সমাধান আছে। সো আমি বলবো তোমরা কেউ ভুল ডিসিশন নিবা না। যে তোমার মনে হতে পারে ভাইয়া আমি তো এখন পাচ্ছি না, হতাশ, কিন্তু আসলে হতাশ হওয়া যাবে না। তোমাকে হতাশা কাটে দূর করতে হবে এবং নিজেকে পরিশ্রম করতে হবে। নিজের পরিশ্রম অনুযায়ী তোমাকে ফল দেবে। তুমি যদি এখন পরিশ্রম না করো, তোমার রেজাল্ট আসতেছে না, বন্ধুর একটা রেজাল্ট দেখছো, তুমি হতাশ হয়ে গেছো, তাহলে তো হবে না ভাইয়া। তারপরে আমরা জানি যে কখনো নিরাময়যোগ্য না, এটা অবশ্যই নিরাময় করা যাবে। এরপর বলছে দেখো 2 নম্বর, বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা। বাংলাদেশের সবচেয়ে জাতীয় সমস্যা দেখো জনসংখ্যা। এই জনসংখ্যা কিন্তু কি বাংলাদেশের সবচেয়ে জাতীয় মানে সমস্যা বলতে পারি আমরা। এই যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। কত পার্সেন্ট বলতো? 1.22%। ঠিক আছে, সর্বশেষ আদমশুমারি 2022 সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এটা কিন্তু যে 1.23%। এখন বলি যে তোমার হচ্ছে এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশের ভূমি কিন্তু অনেক কম, মানে আয়তনটা অনেক কম, তার তুলনায় জনসংখ্যা অনেক গুণ বেশি। সো এই যে বন উজাড় হচ্ছে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে, দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারছে না। তো এগুলো কিন্তু সবচেয়ে বড় সমস্যা। এরপর যদি আমরা দেখি নিরক্ষরতা কি? নিরক্ষরতা মানে কি? অক্ষর জ্ঞানহীন বা
পড়তে বা লিখতে না পারাই হচ্ছে কি নিরক্ষরতা, সাইন করতে পারে না, তাকে আমরা কি বলি নিরক্ষর ব্যক্তি বলি না, যে টিপস হয়ে যায় শুধুমাত্র, আগেকার বিভিন্ন দেখবে যে টিপস হয়ে দিচ্ছে, সে নিজের নামটা সাইন করতে পারছে না, তাদেরকে আমরা বলি কি নিরক্ষর ব্যক্তি। বোঝা গেছে? তাহলে সংজ্ঞা কি বলছে, যে ব্যক্তি মাতৃভাষা পড়তে লিখতে বা দৈনন্দিন হিসাব করতে পারে না তাকে বলা হচ্ছে নিরক্ষর ব্যক্তি। ঠিক আছে, অক্ষর জ্ঞানের অভাব। ছদ্ম বেকারত্ব কোনটি? দেখো ছদ্ম বেকারত্ব কোনটি? 5 জনের স্থলে 7 জন কাজ করা, 7 জনের স্থলে 5 জন কাজ করা, 5 জনের মধ্যে 5 জনের বেকার থাকা, 5 জনের মধ্যে 4 জন বেকার থাকা। এখন আসি ছদ্ম বেকারত্ব কি। ধরো একটা জমি কাজ করতে ধরো লাগবে হচ্ছে 5 জন মানুষ, ঠিক আছে, একটা জমিতে কাজ করতে লাগবে কয়জন মানুষ? 5 জন মানুষ। কিন্তু তোমার পরিবারের সদস্য সংখ্যা 7 জন হওয়ায় তুমি ওই কাজ 5 জন না করে 7 জনে করেছ। তাহলে 5 জনের কাজ তুমি কয়জন করলে? 7 জনে করলে। এখানে কিন্তু 2 জন যে বেকারত্ব, এই বেকারত্ব বোঝা গেল না, মনে হচ্ছে সবাই কাজ করছে, কিন্তু এই যে 5 জনের স্থলে 7 জন কাজ করে, এই 2 জন কিন্তু ছদ্ম বেকারত্বের দায়িত্ব নিয়ে নিছে। তার মানে 5 জনের স্থলে 7 জন কাজ করলে তাকে আমরা বলতে পারি ছদ্ম বেকারত্ব। নিরক্ষরতার কারণে কি ঘটে? নিরক্ষরতার কারণে কর্মসংস্থান সংকুচিত হয়, জনসংখ্যা দ্রুত হ্রাস হয়, দক্ষ জনশক্তি বৃদ্ধি পায়, রক্ষণশীলতা ক্রমশ হ্রাস পায়। তার মানে কর্মসংস্থান সংকুচিত হয়। ঠিক আছে, কি হয় বলেন তো? কর্মসংস্থান সংকুচিত হয়। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এরপর দেখো যে বেকার কে? আচ্ছা, বেকার কারা? যেমন এই যে শিক্ষিত জনগোষ্ঠী যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে তারা হচ্ছে বেকার, এবং যারা কর্মে যুক্ত হতে চাচ্ছে কিন্তু কর্ম পাচ্ছে না তারাই বেকার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে প্রাপ্তবয়স্ক শিক্ষিত ব্যক্তি কিন্তু কর্মে ইচ্ছুক কিন্তু কর্ম পাচ্ছে না, তারাই হচ্ছে বেকার। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে খ নাম্বার, যে প্রাপ্তবয়স্ক শিক্ষিত ব্যক্তি কর্মে ইচ্ছুক কিন্তু কর্ম পাচ্ছে না, তারা হচ্ছে কি বেকার। কোনটি সামাজিক অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে সৃষ্টি সমস্যা? তাহলে সামাজিক অর্থনৈতিক কারণে। কি কারণে? অর্থনৈতিক কারণে। তাহলে অর্থনৈতিক কারণে যে সমস্যা সৃষ্টি হচ্ছে সমাজে সেটা হচ্ছে কি বেকারত্ব। তাহলে বেকারত্বের মূল কারণ হচ্ছে দরিদ্রতা। বেকারত্বের মূল কারণ কি বলতো? দরিদ্রতা। আচ্ছা, এরপর দেখো নিচে কোনটি নারীর নিরাপত্তাজনিত সমস্যা? বার্ধক্য মানে বয়স, এটা শুধুমাত্র নারীর ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে হয়। নিরক্ষরতা এটা শুধুমাত্র নারীর ক্ষেত্রে না। পানি দূষণ এটা শুধুমাত্র নারীর ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। কিন্তু যৌতুক প্রথা এটা শুধুমাত্র কার ক্ষেত্রে বলতো? নারীর ক্ষেত্রে দেখা যায়। কারণ এই যে সমাজে যখন বিয়ে হয় তখন নারীকে বিভিন্ন পরিমাণ যৌতুক দিতে হয়, তখন সবাই খুশি হয়। কিন্তু একটা সময় গেলে আবার যৌতুক দাবি করে স্বামী, যখন সে যৌতুক দিতে পারে না তখন তাকে মারধর করে, অত্যাচার করে এবং তাকে তাড়িয়ে দেওয়া হয়। তো সেটা হচ্ছে যৌতুক প্রথা। বাংলাদেশের যৌতুক নিরোধ আইন কত সালে পাস হয়? এটা হচ্ছে কত সালে পাস হয় বলতো ভাইয়া? যৌতুক নিরোধ আইন 1980 সালে পাস হয়। ঠিক আছে, কত সালে পাস হয় বলতো? 1980 সালে কিন্তু যৌতুক নিরোধ আইন পাস হয় জাতিসংঘ কর্তৃক। ঠিক আছে, কোন কর্তৃক? জাতিসংঘ কর্তৃক। এরপর বলছে জাতিসংঘ বার্ধক্যের নির্দেশক হিসাবে কোন বয়সকে নির্দেশ করে? বার্ধক্য। আচ্ছা, বার্ধক্য মানে কি এটা আগে জানতে হবে। বার্ধক্য মানে হচ্ছে প্রবীণ বলা যায়। এটা একটা কি বলতো? বার্ধক্য একটা সমস্যা। যখন প্রবীণ হয়ে যায় তখন আমরা ভরণ পোষণ নিজেদের দায়িত্ব নিজে নিতে পারি না, নিজে ইনকাম করতে পারি না, এই জিনিসটাকে কি বলা হচ্ছে? বার্ধক্য বলা হয়। জাতিসংঘ এটাকে নির্দেশ করেছে 60+ বয়স হলে তাকে বার্ধক্য বলা যাবে। ঠিক আছে, প্রবীণ ব্যক্তি বলা যাবে। আচ্ছা, এরপর মাটি দূষণের প্রধান কারণ কি? সারের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, কীটনাশকের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। এখন বলতে পারো ভাই সার এবং কীটনাশক দুটো তো একই জিনিস। সার একরকম, কীটনাশক কিন্তু সব মিক্স। সো আমরা এখানে কিন্তু উত্তর করবো কি বলতো? কীটনাশকের সুষ্ঠু ব্যবস্থাপনার কি অভাব। এটা হচ্ছে 11 হচ্ছে কি বলতো? গ নাম্বারটা। ঠিক আছে, এরপর শব্দ দূষণের প্রভাব কোনটি? শব্দ দূষণের ফলে দুর্ভিক্ষ হয় না। শব্দ দূষণের ফলে কি মরুকরণ হয় না। তাপমাত্রা বৃদ্ধি পায় শব্দ দূষণের ফলে না। শব্দ দূষণের ফলে বধিরতা সৃষ্টি হয়। বধিরতা মানে কি? কানে কম শোনা, শুনতে না পাওয়া। শব্দ দূষণের ফলে কি সৃষ্টি হয়? বধিরতা সৃষ্টি হয়। এরপর আসি জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রভাব কোনটি? তাহলে দেখো জলবায়ু পরিবর্তনে নতুন প্রজাতির সৃষ্টি হয়, বস্তির ক্রমাগত হ্রাস, খাদ্যের নতুন চাহিদা, না ছিন্নমূল জনগোষ্ঠী বৃদ্ধি পায়। তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে ছিন্নমূল জনগোষ্ঠী বৃদ্ধি পায়। তার মানে 13 নম্বরে কি হচ্ছে বলতো? ক হচ্ছে। বোঝা গেছে? এরপর জেন্ডার বৈষম্যের প্রভাবে সমাজে কি হয়? নারী নির্যাতন বৃদ্ধি পায়, মানবাধিকার লঙ্ঘিত হয়, সামাজিক উন্নয়ন ব্যাহত হয়। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে সবগুলোই সঠিক, তাই না? তার মানে আমরা বলতে পারি এটা কি বলতো? সবগুলোই সঠিক। এরপর
উচ্চশিক্ষিত ককে তার পিতামাতা লক্ষ্য করেন যে সে বেশ কিছুদিন যাবত উদাসীন এবং অস্বাভাবিক আচরণ করে। ইদানিং তাকে পাড়ার কিছু বখাটে ছেলের সাথে মেলামেশা দেখা যায়। মা বাবার কাছ থেকে বিভিন্ন অজুহাতে সে টাকা পয়সা নেয়। তার মা লক্ষ্য করেন কয়ের শরীর ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে মাদকাসক্তির প্রভাব বর্তমানে আমরা এই জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পাই, মাদকাসক্তি, তাই না? দেখো, মাদকাসক্তি কিন্তু সবচেয়ে ভয়ানক একটা ব্যাধি। এই যে ইয়ং বয়স অর্থাৎ ক্লাস 6-7 থেকে কিন্তু মাদক দ্রব্যের ব্যবহার মানে সহজলভ্যতার কারণে কিন্তু সে মানে গ্রহণ করতে থাকছে এবং পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবের প্রভাবে সে কিন্তু মাদক গ্রহণ করতেছে। এটা খুবই একটা খারাপ দিক। এরপর দেখো, রোমার দাদার 11 জন ছেলে মেয়ে ছিল। কতজন? 11 জন। হিসাব করো, একজন ব্যক্তির 11 জন ছেলে মেয়ে। তিনি সবাইকে সমানভাবে পড়ালেখা করাতে পারেননি। অল্প জমি সবার মধ্যে বন্টন করতে গিয়ে ফসল উৎপাদনও হ্রাস পেয়েছে। তাহলে উদ্দীপকে কোন সামাজিক সমস্যা? সেটা হচ্ছে জনসংখ্যা অধিক্য। দেখো, 11 জন সন্তান মানে কি? জনসংখ্যা বেশি, তার মানে জনসংখ্যার আধিক্য, এটা হচ্ছে সামাজিক সমস্যা। এরপর যদি আমরা দেখি যে রিপন সাহেব একজন সরকারি কর্মচারী, ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস, কর্মক্ষেত্রে যেতে প্রায়শই তার দেরি হয় যানবাহনের আধিক্য ও ধীরগতির কারণ। তার মানে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে যানজট সমস্যা, তাই না? এটা কোন সমস্যা? যানজট সমস্যা। আমরা উদ্দীপক পড়লে কিন্তু আমরা বুঝতে পারতেছি অটোমেটিক যে আসলে কী হবে। এ ধরনের সমস্যার কারণ কি? আর্থিক সংকট, আবাসন সমস্যা, যানবাহনের স্বল্পতা, অপরিকল্পিত নগরণ। তার মানে বুঝতে পারছি যে অপরিকল্পিত নগরণের ফলে কিন্তু এই যানজট সমস্যাটা হয়ে থাকে। বোঝা গেছে? অপরিকল্পিত নগরণের ফলে কিন্তু কি হয়? যানজট সমস্যা হতে থাকে। হ্যাঁ, এরপর 10 নম্বর চ্যাপ্টার দিয়েছেন। আচ্ছা, মামুন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। ভাই পানি দিয়ে তো একটু। মামুন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। উৎপাদিত পোশাকের চাহিদা কমে যায়। মালিক উৎপাদন ব্যয় কমাতে শ্রমিক ছাঁটার উদ্যোগ নেয়। এতে মামুন সহ বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। উদ্দীপকে মামুনের বেকারত্বকে কি বলা হয়? আকস্মিক বেকারত্ব, বাণিজ্য চক্রজনিত বেকারত্ব, না প্রযুক্তি, না মৌসুমি? আচ্ছা, একটু বোঝেন প্রযুক্তিজনিত বেকারত্ব মানে কি? প্রযুক্তিজনিত বেকারত্ব হচ্ছে, ধরেন আপনি যে কাজটা করতেন আগে, সেই কাজটা এখন ধরেন একটা প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে করা হচ্ছে। ধরেন যেমন আমি যদি বলি, আগে মাটি কাটতো মানুষে, এখন মাটি কাটে ভেকু বা হাতিকল যেটা বলি আমরা। তো এই যে এটা হচ্ছে প্রযুক্তিগত বেকারত্ব, ঠিক আছে? এবার আসি বাণিজ্য চক্রজনিত বেকারত্ব কি? এই যে বাণিজ্য চক্র বা যখন ব্যবসা ভালো হচ্ছে বা ধরে হচ্ছে, তখন মৌসুমি বেকারত্ব মানে কি? দেখবে ধান যখন লাগাচ্ছ তুমি, তখন তোমার হচ্ছে লোকজন প্রয়োজন হচ্ছে, কিন্তু ধান তো সবসময় লাগানোর প্রয়োজন হয় না, বা ধান কাটার সবসময় প্রয়োজন হয় না, তখন কিন্তু একটা বেকারত্ব হয়। তার মানে এটা হচ্ছে ঋতুভিত্তিক, তার মানে এটাকে বলতে পারি আমরা মৌসুমি বেকারত্ব। আচ্ছা, এই যে বলছে কমে যায়, মালিক উৎপাদন ব্যয় কমাতে ছাঁটার উদ্যোগ নেয়, তার মানে এটা হচ্ছে আকস্মিক বেকারত্ব, মানে হুট করে কমে গেছে, তখন সে মালিক কিন্তু এটা নিয়েছে, তার মানে এটাকে বলা হচ্ছে আকস্মিক বেকারত্ব। উদ্দীপকের অনুরূপ বেকারত্বের ফলে আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে উৎপাদিত পণ্যের দাম কমতে পারে। তার মানে কি বলছে একটু দেখেন, বোঝা গেছে? এটা হচ্ছে কি হতে পারে? আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে উৎপাদিত পণ্যের দাম কমবে না কখনোই, ঠিক আছে? এই যে ক নম্বরটা, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি যে নিচে 59 পরে, ক এর মধ্যে আজকাল কেমন অস্থিরতা লক্ষ্য করে তার পিতামাতা শঙ্কিত, সে কিছু বন্ধুবান্ধবের সাথে মিশে বেশি দিন নিষিদ্ধ আসক্তি হয়ে পড়ছে। তার মানে এটা বলতে পারে এটা হচ্ছে মাদকাসক্তির প্রভাব, তাই না? আমরা কিন্তু একটু আগে পড়লাম এটা, যেটা হচ্ছে মাদকাসক্তির প্রভাব। এরপর যদি আমরা দেখি, দ্বাদশ শ্রেণীর ছাত্র আবিদের কলেজে আসা যাওয়ার পথে এক দোকানে মাদকদ্রব্য কেনা বেচা হয়। একদিন মাদক বিক্রেতা কৌশলে ডেকে নিয়ে তাকে মাদক গ্রহণে বাধ্য করে। মাদকাসক্ত আবিদ বর্তমান তার পরিবার এবং সমাজের জন্য অভিশাপ স্বরূপ। এখানে বলতে পারি যে উদ্দীপকে আবিদের মাদকাসক্তির কারণ কি? মাদকের সহজলভ্যতা, কারণ মাদক সে সহজে পাই গেছে, তাকে দেওয়া হয়েছে, সে সহজলভ্য হয়েছে, তার জন্য এই সহজলভ্যতার জন্য কিন্তু সে গ্রহণ করেছে। মাদকাসক্তির প্রভাবে আবেগ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, মানসিক ভারসাম্য হারাবে এবং অপরাধ প্রবণ হয়ে উঠতে পারে। তার মানে এগুলো হচ্ছে সবটাই, অর্থাৎ 3টাই হবে, ঠিক আছে? এরপর সঞ্চিতার বিয়েতে তার বাবা মা স্বর্ণালঙ্কার এবং গৃহস্থালী সামগ্রী সহ নানান উপহার সামগ্রী প্রদান করেন। এতে শ্বশুরবাড়িতে সঞ্চিতার কদর সাময়িকভাবে বৃদ্ধি পায় বটে, কিন্তু বিপুল খরচ নির্ভর করতে গিয়ে তার পিতা ঋণগ্রস্ত হয়ে পড়েন। তার মানে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে যৌতুক। তার মানে এটা কি বলেন তো? যৌতুক, ঠিক আছে? এরপর উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি একটি সামাজিক সমস্যা, কারণ সমাজে কিছু মানুষ লাভবান হয়, কনের পিতামাতা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, বিদ্যমান আইনের লঙ্ঘন হয়। তার মানে 3টাই, ঠিক আছে? তার মানে 3টাই। এরপর নদী ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে বৃদ্ধ রহিমা
রহিম মিয়া স্ত্রীকে নিয়ে শহরের বস্তিতে আশ্রয় নিয়েছেন। তাদের সন্তানেরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। রহিম মিয়া রিক্সা চালিয়ে কোনো মতে নিজের ও স্ত্রীর ভরণ পোষণ ব্যবস্থা করতে সক্ষম হলেও অসুস্থ ওষুধপত্র ও পথ্য কিনতে পারেন না। উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যা কোনটি? সেটা হচ্ছে কি বার্ধক্য সমস্যা। যে বৃদ্ধ রহিম মিয়া বলছে, রহিম মিয়া বৃদ্ধ মানে কি, বৃদ্ধ মানে কি প্রবীণ, তার মানে বার্ধক্য সমস্যা। কোন সমস্যা বলেন তো? বার্ধক্য সমস্যা, ঠিক আছে। এরপর উক্ত সমস্যা থেকে উত্তোলন করে বেকার সমস্যার সমাধান, বিনামূল্যে চিকিৎসা সমাধান, প্রবীণ জনগোষ্ঠীর জন্য ভাতা প্রদান, তার মানে দুইটা, তার মানে এটা হচ্ছে গ নাম্বারটা হবে, ঠিক আছে। উদ্দীপকটি পরে উত্তর দাও। তাহলে অঞ্চলটিতে ইদানিং বন্যা, খরা, নদী ভাঙ্গন, ভূমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে একটা অঞ্চলে। মানুষ তাদের কৃষি পেশা ত্যাগ করেছে, উৎপাদন হ্রাস পাচ্ছে এবং দারিদ্র্য বৃদ্ধি পাওয়ায় শিক্ষা ব্যাহত হচ্ছে। উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। কি পরিবর্তন বলেন তো? জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু যে বন্যা, খরা ইত্যাদি দেখা যায়, বুঝা গেছে। এরপর সামাজিক অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে সৃষ্ট সমস্যা হচ্ছে কি বলেন তো? সামাজিক অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে সৃষ্ট সমস্যা বার্ধক্য সমস্যা। এই যে সামাজিক অর্থনৈতিক কারণে, ঠিক আছে, এই যে সামাজিক অর্থনীতি, আয় না থাকা, অন্যের উপর নির্ভর করা ইত্যাদি থেকে মূলত বার্ধক্যজনিত সমস্যা তৈরি হয়। অন্যের উপর ডিপেন্ডেন্সি থেকে হচ্ছে বার্ধক্য সমস্যা তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা এবার দশম অধ্যায়ে যাব এবং আমাদের সর্বশেষ অধ্যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সর্বশেষ অধ্যায়। বডি হ্যাং হয়ে গেছে নাকি? তারপর আমরা এখন দশম অধ্যায় করবো। হ্যাঁ, আচ্ছা, দশম অধ্যায় আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি। দেখো, বাংলাদেশের সামাজিক উন্নয়নের মূল ধাপ কি, একটু খেয়াল করো। বাংলাদেশের সামাজিক উন্নয়নের মূল ধাপ কি? এটা হচ্ছে প্রথমে বলছে যে দেশের জনগণের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, কারিগরি শিক্ষার উন্নয়ন, বেসরকারি সংস্থার উন্নয়ন। তাহলে কী হবে বলেন তো? প্রথমটা হচ্ছে কি বলেন তো? মূল ধাপ দেশের জনগণের উন্নয়ন হলো কিন্তু বাংলাদেশের সামাজিক সমস্যা উন্নয়ন। তার মানে আমরা বলতে পারি যে ক নম্বরটা দেশের জনগণের উন্নয়ন, এটা হচ্ছে বাংলাদেশের সামাজিক উন্নয়নের মূল ধাপ, বোঝা গেছে। এরপর আমার কাছে উন্নয়ন মানে হচ্ছে দেশের অধিকাংশ মানুষের আয় অথবা সম্পদ বৃদ্ধির প্রক্রিয়া। এই কথাটা বলছে হচ্ছে কে বলেন তো? এই কথাটা বলছে হচ্ছে কে বলছে বলেন? কথা হচ্ছে বলছে কি আমাদের নোবেল বিজয়ী, ঠিক আছে, বাংলাদেশের নোবেল বিজয়ী, সে হচ্ছে কি ডক্টর মোহাম্মদ ইউনূস।
আমার কাছে উন্নয়ন মানে হচ্ছে দেশের অধিকাংশ মানুষের আয় অথবা সম্পদ বৃদ্ধির প্রক্রিয়া, এই কথাটি বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস, যেটা হচ্ছে 3-0 তত্ত্বের প্রবক্তা। নিচে কোনটি সামাজিক উন্নয়ন নির্দেশ করে? সামাজিক উন্নয়ন নির্দেশ করে কোনটি? শিক্ষার হার বৃদ্ধি। তার মানে অবশ্যই শিক্ষার হার বৃদ্ধি হচ্ছে কি বলতো, সামাজিক উন্নয়ন নির্দেশ করে। শিক্ষার হার বৃদ্ধি বলে সামাজিক উন্নয়ন হয়, এটা আমরা জানি। এরপরে বিংশ শতকের কোন দশক থেকে উন্নয়ন প্রত্যয়টি সমাজবিজ্ঞানে ব্যবহৃত হচ্ছে? সমাজবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সে হচ্ছে উন্নয়ন প্রত্যয়। এই প্রত্যয়টি ব্যবহৃত হচ্ছে 60-এর দশক থেকে। কত দশক থেকে? 60-এর দশক থেকে, ঠিক আছে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1960-62 সাল থেকে কিন্তু এইগুলো কিন্তু ব্যবহৃত হচ্ছে। নিচে কোনটি বেসরকারি সংস্থা? পরের প্রশ্ন হচ্ছে দেখো, নিচে কোনটি বেসরকারি সংস্থা? বিআরডিবি, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, বাট বাংলাদেশ হচ্ছে এরিয়া রুরাল ডেভেলপমেন্ট, আরডিএ। তার মানে ব্র্যাক হচ্ছে বাংলাদেশের কি বেসরকারি সংস্থা। কোন সংস্থা বলেন তো? বেসরকারি সংস্থা। এখানে আমরা একটু দেখে নিই যে বাংলাদেশের বেসরকারি সংস্থা কোনগুলো। নন গভর্নমেন্ট মানে হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এটা পূর্ণরূপ কিন্তু দিয়ে দেয় যে এনজিওর পূর্ণরূপ কি, এনজিওর পূর্ণরূপ কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে, যে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এই আন্তর্জাতিক ক্ষেত্রে হচ্ছে অ্যাকশন এইড আছে, এনজিও। তারপরে হচ্ছে তোমার বাংলাদেশ আছে, ব্র্যাক আছে, গ্রামীণ ব্যাংক, প্রশিক্ষা, আশা, এগুলো হচ্ছে কি বলতো, এই উত্তরণ, রূপান্তর, নবলোক, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বেসরকারি সংস্থা, ঠিক আছে। এগুলো কি বলতো, বেসরকারি সংস্থা। ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্র্যাকের 1972 সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ যুদ্ধের পরবর্তীতে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মানে প্রতিষ্ঠান। বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, বাংলাদেশের রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি 1972 সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা হচ্ছে কে? দেখো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, প্রতিষ্ঠাতার নামটা মনে রাখতে হবে, স্যার ফজলে হাসান আবেদ। ব্র্যাকের প্রতিষ্ঠাতা হচ্ছে কে বলতো? স্যার ফজলে হাসান আবেদ। বৃহত্তম এনজিও বলা হয়, বাংলাদেশের বৃহত্তম এনজিও বলা হয়, ঠিক আছে। এর কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ, নারী ক্ষমতায়ন ইত্যাদি নিয়ে কাজ করে। এরপর যদি আমরা দেখি V8 কি? V8 হচ্ছে একটা কর্মসূচি, ঠিক আছে। V8 একটা হচ্ছে কি কর্মসূচি। এর পূর্ণ নাম হচ্ছে ভলেন্টারি অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। তাহলে এটা একটা হচ্ছে কর্মসূচি, ঠিক আছে। এর কাজ হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য নিয়ে, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। এরপর গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক একটা কি বলেন তো? বেসরকারি সংস্থা। কি সংস্থা? বেসরকারি সংস্থা, গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র ঋণ ব্যাংক বলা হয় এটাকে, ঠিক আছে। এই যে এর কাজ হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে 1976 সালে। কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? 1976 সালে প্রতিষ্ঠা লাভ করে। এই প্রতিষ্ঠাতা হচ্ছে কি? ডক্টর মোহাম্মদ ইউনুস। কত সালে প্রতিষ্ঠা লাভ করে? 1976 সালে। প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ ইউনুস। এটার জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার লাভ করেন। বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড, বার্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বার্ড, এর প্রতিষ্ঠাতাকে দেখেন, বার্ড বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বার্ড, এটা একটা হচ্ছে সরকারি সংস্থা। এর প্রতিষ্ঠা হচ্ছে 1961 সালে। প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর আক্তার হামিদ খান। অবস্থান হচ্ছে বগুড়া, বাংলাদেশ। তাহলে বার্ডের অবস্থান কোথায়? বগুড়া, বাংলাদেশ। তার মানে আমরা বলতে পারি যে ডক্টর আক্তার হামিদ খান। এই অধ্যায় থেকে ভার্সিটিতে প্রশ্ন হবে কিন্তু, বলে দিচ্ছি। এরপর নিচে 59 পরে প্রশ্ন উত্তর দাও। নাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শীতের ছুটিতে গ্রামে গিয়ে দেখলো গ্রামীণ দুস্থ এবং মহিলা শ্রমিকরা এলাকার রাস্তাঘাট মেরামত এবং নদী নালা পুনঃখননের কাজ করছে। দিন শেষে তাদের পারিশ্রমিক হিসেবে টাকার পরিবর্তে 20 কেজি করে গম দেওয়া হলো। উদ্যোপকের নাইমের গ্রামের কার্যক্রমটি কোন কর্মসূচিকে? গ্রামীণ কৃষি এবং শিল্প উন্নয়ন কর্মসূচি, সমন্বিত পল্লী কর্মসূচি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। তার মানে না, এই যে কাজ করছে তার বিনিময়ে খাদ্য দিচ্ছে, মানে খাবি খা। এর সংক্ষিপ্ত রূপ কি বলতো? খাবি খা। সংক্ষিপ্ত রূপ কি বলতো? খাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, স্বপ্না তার গ্রামের একটি প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে সেলাই মেশিন ক্রয় করে সে তার সন্তানদের এখন ওই প্রতিষ্ঠান পরিচালিত একটি বিদ্যালয়ে পড়াচ্ছে। আচ্ছা, তার মানে স্বপ্না হচ্ছে একটা ঋণ নিছে, তাই না? ঋণ নিয়ে একটা ইয়ে করছে। তার মানে উদ্যোগকল্পিত প্রতিষ্ঠানটি বৈশিষ্ট্য হচ্ছে এরা সরকারি কাঠামোর মধ্যে কাজ করে, এদের অর্থে উচ্চ সরকারি আস, এরা সরকারি না, এটা হচ্ছে বেসরকারি, ঠিক আছে। তার মানে 1 নাম্বারটা বাদ যাবে। তার মানে উত্তর হচ্ছে গ নাম্বারটা। উত্তর হচ্ছে কি? গ নাম্বারটা। এরপর শরীফা একটি সংস্থা থেকে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসায়ী কতটি 15 বছর গ্রামে অনেক মহিলাকে ঋণ দিয়ে স্বাবলম্বী করেছে। এক সময়ের পিছিয়ে পড়া গ্রামটি আর শিক্ষায় কৃষিতে গিয়ে, তার মানে উদ্দীপকের বর্ণনায় কোন ধারণাটি লক্ষ্য করা যাচ্ছে? সামাজিক উন্নয়ন, তাই না? এই যে শিক্ষার উন্নয়ন, আমরা একটা সামাজিক উন্নয়ন আমরা কিন্তু বলতে পারি। এরপর উদ্দীপকের বর্ণিত সংস্থাটির ভূমিকা কীরূপ? এরা নারীর ক্ষমতায়নে সহায়ক, জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি, সামাজিক দ্বন্দ্বের পরিবেশের ব্যাপক। এরা হচ্ছে নারীর ক্ষমতায়নে কি করছে? স্বাভাবিক, ঠিক আছে।
এরপর সজীবের মামা একটি সংস্থা চাকরি করেন, প্রতিষ্ঠানটি স্বাধীনতা পরবর্তী যুদ্ধপীড়িত জনগণের পুনঃ 1972 সালে, তাহলে ব্র্যাক 1972 সালে প্রতিষ্ঠিত হয়, আমরা জানি ব্র্যাক ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠা করে, ঠিক আছে। উক্ত সংস্থার জন্য সরকারি ইহা একটি বেসরকারি প্রতিষ্ঠান, হ্যাঁ ব্র্যাক একটা বেসরকারি, ফজলে হাসান আবেদ ইহার প্রতিষ্ঠান বাংলাদেশের উপকূলীয় এলাকায় না, এটা হচ্ছে বাংলাদেশের সব এলাকায় কাজ করে, তার মানে 1 আর 2, তার মানে সঠিক উত্তর হচ্ছে ক, ঠিক আছে। স্বপ্না তার গ্রামে বাঁচতে শেখা নামে একটি বেসরকারি সংস্থা কাজ করে, স্বপ্না সংস্থা থেকে সেলাই প্রশিক্ষণ নিয়ে একটি সেলাই মেশিন ক্রয় করে নিজে সে স্বাবলম্বী হয়েছে, তার মানে এটা বলতে পারে এটা হচ্ছে আমরা ক্ষুদ্র ঋণ, তার মানে কে পাইছে, সে ক্ষুদ্র ঋণ পাইছে। নিচে কোনটি সরকারি সংস্থা, এবার বলছে সরকারি, তাহলে ব্র্যাক হচ্ছে বেসরকারি, বার্ড হচ্ছে সরকারি সংস্থা, বার্ড কি সংস্থা, সরকারি সংস্থা, ঠিক আছে। বাংলাদেশ এরিয়া অফ রুরাল ডেভেলপমেন্ট। আশা হচ্ছে বেসরকারি সংস্থা, ইউএসএডি হচ্ছে বেসরকারি সংস্থা, আমরা জানি এগুলো যে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা, পিকেএসএফ, গণস্বাস্থ্য কেন্দ্র, টিএমএসএস, আরডিআরএস, এগুলো হচ্ছে কি বেসরকারি সংস্থা, ঠিক আছে। এই যে তোমার গ্রামীণ ব্যাংক, উত্তরণ, আহসানিয়া, মিশন, আঞ্জুমান, মফিদুল, এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে বেসরকারি সংস্থা। এরপর নিচে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। বলছে কি, রানুদের গ্রামে হাতেখড়ি নামে একটি বেসরকারি সংস্থা কাজ করে, রানু এই সংস্থা হতে সেলাই প্রশিক্ষণ নেয়, অতঃপর তাদের আর্থিক সহায়তা একটি সেলাই মেশিন কিনে কাপড় সেলাই করে সময় মতো টাকা ফেরত দিয়েছে, বর্তমানে সে স্বাবলম্বী, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ, এটা ক্ষুদ্র ঋণ, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। এরপর হাতেখড়ি নামক সংস্থাটি রানুদের গ্রামে দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে, অবকাঠামোগত উন্নয়ন ঘটবে, নারী ক্ষমতায়নের ভূমিকা রাখবে, তিনটাই। এরপর নাইম বিশ্ববিদ্যালয় ছাত্র শীতের শুরুতে গ্রামে গিয়ে দেখলো গ্রামীণ দুস্থ মহিলা শ্রমিকরা এলাকায়, এটা হচ্ছে কি কাজের বিনিময়ে খাদ্য, এটা আমরা পড়ে ফেলছি অলরেডি। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম ধাপ কোনটি, এই যে ইউনিয়ন পরিষদ, তাহলে স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম ধাপ হচ্ছে কি বলতো, ইউনিয়ন পরিষদ, ঠিক আছে। সামাজিক উন্নয়ন কোনটিকে নির্দেশ করে, সামাজিক উন্নয়ন হচ্ছে সমাজের সার্বিক কাঠামোগত উন্নয়নকে নির্দেশ করবে, ঠিক আছে, সমাজের সার্বিক কাঠামোগত এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নকে কিন্তু নির্দেশ করবে সামাজিক উন্নয়ন। এরপরে যদি দেখি আমরা, সরকারি পতির জমিতে কোন বেসরকারি সংস্থা সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করছে, সেটা বলতে পারে হচ্ছে প্রশিকা, এর কাজে হচ্ছে সবচেয়ে প্রশিক্ষণ দেওয়া এবং বৃক্ষরোপণ করানো। বার্ড কোন জেলায়, বার্ড হচ্ছে আমরা জানি বগুড়া জেলায় অবস্থিত, আর বিআরডিবি এটা হচ্ছে কুমিল্লা জেলায়, ঠিক আছে, বিআরডিবি কুমিল্লা জেলায়। স্বনির্ভর আন্দোলন কোন ধরনের, এটা হচ্ছে জাতীয় আন্দোলন, স্বনির্ভর আন্দোলন কোন ধরনের আন্দোলন বলতো, জাতীয় আন্দোলন, এটা হচ্ছে 1975 সালের 75 সালের দিকে এটা কিন্তু শুরু হয় স্বনির্ভর আন্দোলন, ঠিক আছে। তাহলে দেখো এই যে 24 সেপ্টেম্বর 1975 সালে কিন্তু এটা এই আন্দোলন শুরু হয়। মূল বিষয় শিক্ষা, ক্ষুদ্র ঋণ, কৃষি, এগুলো, অর্থাৎ স্বনির্ভর মানে কি, দারিদ্র্য বিমোচন কমে নিজেকে স্বাবলম্বী করা বা নিজের পায়ে দাঁড়ানো, অন্যের উপর ডিপেন্ডেন্ট মানে অন্যের উপর যেন নির্ভরশীলতা কমানো, এই সংস্থার কাজ। এরপর সরকার সংস্থার বৈশিষ্ট্য, এর কাজ কি, সরকারি সংস্থা হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধ থাকে, জনগণের কাছে কি থাকে বলতো, দায়বদ্ধ থাকে সরকারি সংস্থা, আর বেসরকারি সংস্থা জনগণের কাছে দায়বদ্ধ থাকে না। সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা কত সালে, 1970 সালে। এরপর কিসের উন্নয়ন সামাজিক উন্নয়নের পূর্বশর্ত, শিক্ষার উন্নয়ন সামাজিক উন্নয়নের পূর্বশর্ত। বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় কোনটি, সেটা হচ্ছে কি বলতো, উন্নয়ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় উন্নয়ন। স্বনির্ভর আন্দোলন কত সালে চালু হয়, 1975 সালে, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। এরপর টার্গেট গ্রুপ পদ্ধতি কি, টার্গেট গ্রুপ পদ্ধতি হচ্ছে দারিদ্র্য বিমোচন কার্যক্রম পদ্ধতি, ঠিক আছে। টার্গেট গ্রুপ পদ্ধতি হচ্ছে দারিদ্র্য বিমোচন করে, মানে সবচেয়ে গ্রামের যারা সবচেয়ে দরিদ্র মানুষ তাদেরকে টার্গেট করে, তুলে তাদেরকে ঋণ দেয় তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে, তাকে হচ্ছে এই যে দারিদ্র্য বিমোচন করে। জাতিসংঘের সামাজিক উন্নয়নের আওতায় কয়টি সেক্টরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে 11টি সেক্টরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কত সালে কুমিল্লা ভিলেজ এইড একাডেমি স্থাপন করা হয়, সেটা হচ্ছে 1959 সালে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কুমিল্লা ভিলেজ এইড একাডেমি স্থাপন করা 1959 সালে। তো আমরা একটু দেখে নিই যে লক্ষ্য হচ্ছে পল্লী উন্নয়নের প্রশিক্ষণ, গবেষণা এবং প্রয়োগ, বার্ড, ঠিক আছে। তাহলে বার্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, এটা কোথায়, তাহলে কুমিল্লা, বার্ড 1959 সালে। 1952 সালে ভিলেজ এইড কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ দেয়, ঠিক আছে, তাহলে বার্ড হচ্ছে কোথায়, কুমিল্লায়। এরপর নিচের কোনটি এনজিও মানে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেটা হচ্ছে কি বলতো, এই যে ব্র্যাক কিন্তু একটা হচ্ছে এনজিও, ঠিক আছে, ব্র্যাক একটা এনজিও। আচ্ছা, এরপর সামাজিক উন্নয়নের জন্য দেশের কোন ক্ষেত্রে উন্নয়ন সাধনের প্রয়োজন, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দেশের কোন ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন, সামাজিক উন্নয়ন হলে শিল্পের উন্নয়ন প্রয়োজন, তাই না।
আচ্ছা, এরপর দেশের সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত কি? মৌলিক অধিকার প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষা বিষয়ে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত। কত সালে কাজের বিনিময়ে খাদ্য চালু হয়? সেটা হচ্ছে কত সালে বলতো? 1982 সালে। সমবায়ভিত্তিক উন্নয়ন হচ্ছে কি? সেচ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা কর্মসূচি আয়োজন, শিল্প কারখানা স্থাপন। বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় সেটা হচ্ছে উন্নয়ন, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। সেভ দ্য চিলড্রেন কোন ধরনের বেসরকারি সংস্থা? সেভ দ্য চিলড্রেন এটা হচ্ছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। কোন ধরনের বেসরকারি সংস্থা? আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। এখন বলি, যারা এই পারবে 4.0 কোর্সে ভর্তি হওনি, তারা কিন্তু মানবিক বিভাগের জন্য তোমরা কিন্তু A+ মিস করতে যাচ্ছ। কেন বলে, আমাদের ফিচার কিন্তু আমরা অনেকগুলো ফিচার অ্যাড করছি। শুধুমাত্র আমরা ক্লাস না, ক্লাসের হ্যান্ড নোট, PDF, প্রত্যেকটা মানে ক্লাসের MCQ অনুশীলন, প্রত্যেকটা মানে অসংখ্য তুমি পরীক্ষা দিতে পারবে, MCQ পরীক্ষা দিতে পারবে, রিটেন পরীক্ষা দিতে পারবে, যা মানবিক বিভাগের মধ্যে শুধুমাত্র আমরা চালু করতেছি। এছাড়া তুমি সকল ক্লাসগুলো রেকর্ডেড পাবে, লাইভ পাবে। আমাদের ওয়েবসাইটে তুমি অসংখ্যবার এক্সাম দিতে পারবে। বোঝা গেছে? একটা মানে অর্থাৎ তোমার যা যা প্রয়োজন A+ পাওয়ার জন্য আমরা সব কিছু তোমাকে দিচ্ছি মাত্র একটা কোর্সে। বোঝা গেছে? এখানে তুমি আরও পাচ্ছ 2016 থেকে 2025 সাল পর্যন্ত প্রত্যেকটি বোর্ডের বোর্ড প্রশ্ন অনুশীলন ব্যাখ্যা সহকারে, সিকিউ কীভাবে লিখতে হবে, MCQ কীভাবে উত্তর করবে, 4টা অপশান ভেঙে ভেঙে, এগুলো কিন্তু আমি তোমাদেরকে শিখাই দেবো এই কোর্সে। সো তোমরা যারা এখনও কোর্সে ভর্তি হওনি, তারা দ্রুত ভর্তি হয়ে যাও। আর এটার PDF আমি বলে দেবো যে PDFটা দিয়ে দিতে। আর তোমাদের যারা পরীক্ষা ভালো দিচ্ছ, ঠিক আছে, তারা জানিয়ে দাও এইভাবে যে আমার ভাই এরকম এরকম পরীক্ষা হয়েছে, খুব ভালো পরীক্ষা হয়েছে। আর যারা যদি কোনো সমস্যা থাকে বুঝতে, বা তুমি কোনো জিনিস বুঝতে পারছো না, আমাকে সরাসরি ইনবক্সে নক করতে পারো, আমি তোমাদের হেল্প করবো, সমস্যা নেই। সো ধন্যবাদ সবাই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।